আজকে যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টারের নাম হচ্ছে এনপিও। কি লিখলাম? এনপিও। লিখ, চ্যাপ্টারের নাম লিখ। নন প্রফিট অর্গানাইজেশন। কি লিখলাম? নন প্রফিট অর্গানাইজেশন। আজকে যে চ্যাপ্টার পড়বো তার নাম হচ্ছে এনপিও বা নন প্রফিট অর্গানাইজেশন। যে সমস্ত অর্গানাইজেশনের মেন মোটিভ, ঠিক আছে তো? দেখ, যে সমস্ত অর্গানাইজেশনের, শুনতে পাচ্ছিস তো? মন দিয়ে মানে লিখছিস, লেখার সঙ্গে কথাগুলো মন দিয়ে শুনিস কিন্তু, এবং কোনো কথা বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করিস। এই নন প্রফিট অর্গানাইজেশন জিনিসটা কি? যে সমস্ত অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য প্রফিট আর্ন করা। আমার বাড়ির অপোজিটে দেখি একটা দোকান আছে, কফির দোকান। ও কেন দোকানটা খুলেছে? কফি, চা কফির দোকান। ওর উদ্দেশ্য কি? প্রফিট আর্ন করা। শুনছিস তো? প্রফিট আর্ন করা কি প্রফিট আর্ন করা না, মানে প্রফিট কামানো। ও যে দোকানটা খুলে প্রফিট কামানোর জন্য দোকান খুলেছে, নাকি জনগণকে সেবা করার জন্য দোকান খুলেছে? প্রফিট কামানোর জন্য। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছিস কি বললাম? মানে দেখ, যে সমস্ত অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য প্রফিট কামানো, তাকে বলা হয় প্রফিট মেকিং অর্গানাইজেশন। বোঝা গেল? প্রফিট মেকিং অর্গানাইজেশন কাকে বলে? কত দোকান আছে দেখবি, রাস্তাঘাট থেকে বেরোবি, যত আশেপাশে যত দোকান আছে, ওরা কেন দোকান খুলেছে? প্রফিট কামানোর জন্য। ওই প্রফিটের টাকাটা বাড়ি নিয়ে গিয়ে ওরা সংসার চালাবে। এটাকে বলে প্রফিট মেকিং অর্গানাইজেশন। আবার কিছু অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য আছে প্রফিট কামানো না, জনগণকে, পাবলিককে সার্ভিস সেবা দেওয়া, তাকে বলে নন প্রফিট অর্গানাইজেশন। বোঝা গেল? মানে প্রফিট মেকিং আর নন প্রফিটের মধ্যে। প্রফিট মেকিং অর্গানাইজেশন কাকে বলে? যাদের মেন উদ্দেশ্য প্রফিট কামানো, তাকে বলে প্রফিট মেকিং অর্গানাইজেশন। আর যাদের যাদের মেন উদ্দেশ্য প্রফিট কামানো নয়, তাদেরকে বলে নন প্রফিট অর্গানাইজেশন। একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন স্যার আপনি বলুন না, প্রফিট মেকিং অর্গানাইজেশনের উদাহরণ। রিলায়েন্স, বলুন রিলায়েন্স, টাটা, উইপ্রো, বাজাজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রফিট মেকিং অর্গানাইজেশন। বুঝতে পারছিস তো? সিলেদার্স, খাদিমস, কত দোকান আছে বল না, এগুলো হচ্ছে প্রফিট মেকিং অর্গানাইজেশন। নন প্রফিট মেকিং অর্গানাইজেশন একটা উদাহরণ বলো। ইসকন। আচ্ছা, ও বললো ইসকন। ইসকনের মন্দির বললো, খুব গেছে। ইসকনের মন্দির, ইসকনের মন্দির। তারপর আমি তোকে বলি কিছু। তোর বেলুর মঠ নাম তো শুনেইছি আমরা, ভারত সেবাশ্রম সংঘ। ঠিক আছে তো? ও ইসকনের মন্দির বললো। তো এরকম এরকম অনেক মন্দির আছে। এরকম অনেক মন্দির আছে, তুই যেমন দেখ, তুই ধর কি বলবো, ধর ভারত সেবাশ্রম সংঘ নাম তো শুনেছিস। তো ওখানে যাবি, তুই 50 টাকা দিবি, ওখানে একটা কুপন করতে হবে। দুপুরের খাওয়া দাওয়া একটা কুপন করবে, 50 টাকা দিবি, তোকে দুপুরে পেট ভরে খাবার দেবে। পেট ভরে, বিশাল পেট ভরে খাবার দেবে। আরো আছে, তুই নাম শুনেই যাই না, দেখবি। না, মায়াপুর তো একদম সারদা মায়ের বাড়ি আছে, যেখানে তোর কামারপুকুরের ওইদিকে আছে, কামারপুকুর, কামারপুকুর। ঠিক আছে, গোঘাটের এরিয়ায় কামারপুকুর। ওখানে তুই 50 টাকা কুপন দিবি, তোকে পেট ভরে খাবার খাওয়াবে, সুন্দর। বুঝতে পারলি তো কি বললাম? তার মানে কি, এটাকে কেউ চ্যারিটি বলে, এটাকে চ্যারিটি বলে। 50 টাকায় হয় না কিছু, তুমি 50 টাকায় তোকে অনেক খাবার দেবে। ব্যাপারটা বুঝতে পারছিস তো কি বললাম? অ্যাকচুয়ালি প্রসাদ দিচ্ছে, ওটা প্রসাদ। তো এরকম দেখবি। আরো আরো ভালো উদাহরণ দিই, আরো ভালো উদাহরণ দিই। এটা একটা বললাম, তো এইগুলো বললাম, তোকে আমি কি বললাম? ভারত সেবাশ্রম সংঘ বললাম, বেলুর মঠ বললাম, ইসকনের মন্দির বললাম। তো এরকম আছে, আরো অনেক আছে। এছাড়া তুই গুরুদ্বারা, গুরুদ্বারা তুই বলতে পারিস। ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, আর কিছু উদাহরণ বলি। আমাদের এখান থেকে যে আরজিকর হাসপাতাল থেকে, আরজিকর হাসপাতাল, এটা কি, এর আরজিকর হাসপাতাল কি মেন উদ্দেশ্য প্রফিট কামানো? মানে ওখানে যে ডাক্তারগুলো বসে, কত টাকা নেয় ওর থেকে? স্যার কোনো টাকাই নেই। টাকা নেই মানে, কেউ কেউ যদি আরজি করে ডাক্তার দেখাতে যায়, আমি বলছি, কেউ যদি টাকা ডাক্তার যদি দেখাতে, তার থেকে কোনো টাকা নেই, কোনো টাকা নেই। ডাক্তার কোনো টাকা নেয় না। শুধু ওখানে তোকে একটা কুপন করতে হয়, 2 টাকা। 2 টাকা দিয়ে কুপন করতে হয়। ওই ডাক্তারই যখন বাইরে যখন ট্রিটমেন্ট করাবে, ও হয়তো তোর 500 টাকা বা 1000 টাকা নেবে। ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম? তার মানে কি, স্কুল, কলেজ, ভালো করে শুনবি, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো সমস্ত নন প্রফিট। এদের মেইন উদ্দেশ্য প্রফিট কামানো নয়। তাহলে বুঝতে পারলি? তাহলে আরো ভালো উদাহরণ, ক্লাব, পাড়ার ক্লাব। তুই শুনেছিস পাড়ার ক্লাব বলছে, আমি এই বছর ক্লাব থেকে এত বছর এত টাকা লাভ করলাম? কোনদিন শুনেছিস? না। ও বলে না লাভ করেছি। ক্লাব কোনদিন বলতেই পারে লাভ করেছি? হয় না। তুই বলে দুর্গাপুজো করলাম, এবার দুর্গাপুজো করলাম, দুর্গাপুজো বা কালী পুজো বা জগন্নাথ পুজো করলাম, এই পুজোতে আমার এত টাকা লাভ হলো, কোনদিন বলতেই পারে? বলে না। ঠিক আছে তো? তার মানে কি বললাম? যাদের মেন উদ্দেশ্য প্রফিট কামানো, তাকে বলে প্রফিট মেকিং অর্গানাইজেশন। আর যাদের মেন উদ্দেশ্য প্রফিট কামানো নয়, জনগণকে সেবা দেওয়া, সার্ভিস দেওয়া, তাকে বলে নন প্রফিট অর্গানাইজেশন। বোঝা গেল প্রফিট মেকিং কাকে বলে, নন প্রফিট কাকে বলে?
দেখ প্রফিট মেকিং অর্গানাইজেশনে, ঠিক আছে, প্রফিট মেকিং অর্গানাইজেশনটা না অনেক লেন্দি হয়, ওখানে যেই লেভেলে যেইভাবে অ্যাকাউন্টস করা হয় এখানে অত করা হয় না, কারণ প্রফিট মেকিং অর্গানাইজেশনে অনেক ট্রানজাকশন হয়, ঠিক আছে। নন প্রফিট মেকিং অর্গানাইজেশনে খুব বেশি ট্রানজাকশন হয় না, এখানে খুব লিমিটেড ট্রানজাকশন, হয়। এর অ্যাকাউন্টস করার জন্য তোকে তিনটে জিনিস ফলো আপ করতে হয়, তিনটে জিনিস কি কি? এক হচ্ছে করতে হয় তোর রিসিটস অ্যান্ড পেমেন্ট, মানে সব বলবো রিসিটস অ্যান্ড পেমেন্ট মানে কি, মানে প্রফিট মেকিং অর্গানাইজেশনে ওদের এত ট্রানজাকশন হয় না, ওদের অ্যাকাউন্টসটা খুব ডিটেলস করতে হয়, মানে ওদের অ্যাকাউন্টস অনেক বড় হয়। নন প্রফিট অর্গানাইজেশনের অ্যাকাউন্টস অত বড় হয় না, লিমিটেড অ্যাকাউন্টস হয়, খুব কম, মানে খুব কম অ্যাকাউন্টস হয়, এখানে অত অ্যাকাউন্টসের ঝামেলা, খুব কম অ্যাকাউন্টস হয়, বুঝতে পারি তো, খুব কম অ্যাকাউন্টস হয়। এখানে কি বলতো রিসিটস পেমেন্ট, আচ্ছা রিসিটস মানে বুঝিস, রিসিটস মানে বুঝিস তো, রিসিটস মানে কি? রিসিটস, এই রিসিট মানে ওই রিসিটস মানে কি বল? না, রিসিটস মানে কি বলতো, কোনো জায়গা থেকে টাকা আসে, রিসিটস মানে আসা, আর পেমেন্ট মানে টাকা যাওয়া। আরে সিম্পল, ক্যাশ বুক করলি না, ক্যাশ বুক করলি তো, ক্যাশ বুকের বাঁ দিকটা কি ছিল, ডেবিট দিকটা কি লিখেছিলি? ক্যাশ বুকের ডেবিট দিকে কি লিখতি? ক্যাশ বুকের ডেবিট দিকে মানে বাঁ দিকে কি আসতো আর ডান দিকে কি আসতো? বাঁ দিকে ক্যাশ আসতো, ডান দিকে ক্যাশ চলে যেত, তার মানে ডান দিকটা ছিল পেমেন্ট, ঠিক আছে। আর বাঁ দিকটা কি ছিল, রিসিটস, বুঝতে পারলি রিসিটস কাকে বলে? তো আমি যদি একটা ক্লাবের অঙ্ক দিই, ক্লাবের উদাহরণ দিই, বুঝি ধর একটা ক্লাবে এই বছর কোন কোন জায়গা থেকে টাকা এসেছে, শুনছিস তো কি বলছি কথাটা? না অঙ্ক করার আগে এগুলো শুনে না, অঙ্ক তো খুব ইজি লাগবে। রিসিটস পেমেন্ট মানে হচ্ছে একটা ক্লাবে কোন কোন জায়গা থেকে টাকা এসেছে, শুনলি কি বললাম, কোন কোন জায়গা থেকে টাকা এসেছে। আচ্ছা বলতে পারি একটা উদাহরণ বলবি, একটা ক্লাব, জাস্ট একটা ইমাজিন কর, ক্লাব, ক্লাব কোন কোন জায়গা থেকে ক্লাবে টাকা আসতে পারে, কি কি বল দেখি? চাঁদা, চাঁদা কি ইংরেজি কি বলে শোন, তুই বলি চাঁদা, আমি বলি চাঁদা কি ইংরেজি বলে সাবস্ক্রিপশন, খুব জরুরি, অঙ্ক করতে গেলে বারবার সাবস্ক্রিপশন লেখা থাকে, ঠিক আছে তো। ও বললো ক্লাবে টাকা আসে কোথা থেকে, আমি বললাম একটা ক্লাব বছরে কত টাকা হয়, চাঁদা, অবশ্যই ক্লাবে মেম্বাররা যায়, মেম্বারদের থেকে কি নেয়, সাবস্ক্রিপশন নেয় না, ওটাকেই বলা হয় সাবস্ক্রিপশন, ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে? আচ্ছা হ্যাঁ বল। সরকার থেকে যে টাকা দেয় ওটাকে ডোনেশন বলে, সরকার বলবে না, লিখবে ডোনেশন, ঠিক আছে তো। তো এই টার্ম গুলো সম্পর্কে একটু জানতে হবে, এখানে টার্ম গুলো একটু আলাদা হয়, বুঝিস তো, একটু টার্ম গুলো আলাদা হয়, যেমন তাহলে কি কি বললাম বল। দেখ একটা কথা বলতে বলতে আলোচনা হলো, একটা সাবস্ক্রিপশন কথাটা আসলো, মনে থাকবে তো কথাগুলো, কারণ অঙ্ক করতে এই কথাগুলি পাবি। ডোনেশন, ডোনেশন পায় ক্লাব থেকে, এই ভাব না ক্লাব থেকে ক্লাবে ডোনেশন পায় না, একটা ক্লাব ডোনেশন পায় না, অবশ্যই ডোনেশন পায়। এরকম যত পয়েন্ট টু পয়েন্ট করবো তুই আস্তে আস্তে জানতে পারবি, দুটো পয়েন্ট তো শুনতে পারলি। আচ্ছা আর কি হতে পারে, ক্লাব থেকে ইনকাম কি হতে পারে, যেমন আমি আমার পাড়ার ক্লাবের ইনকামের কথা বলি, আচ্ছা আমি আমার পাড়ার ক্লাবের ইনকামের কথা বলি, কি কি ইনকাম? একটা সাবস্ক্রিপশনও বললো, আমি মানলাম সাবস্ক্রিপশন, আর কি ডোনেশন, অবশ্যই এই দুটো মানলাম। স্যার আর কিছু ইনকাম হতে পারে ক্লাবে? হ্যাঁ, আমাদের পাড়ার ক্লাবে আর কিছু ইনকাম আছে জানিস, আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি আছে, ঠিক আছে, আমাদের পাড়ায় বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িটা ভাড়া দিয়ে ইনকাম হচ্ছে, এখান থেকে একটা ইনকাম হলো, বিয়ে বাড়ি ভাড়া দিয়ে ইনকাম। স্যার আর কি ইনকাম? আমাদের পাড়ায় একটা বাড়ি আছে, সেই বাড়িওয়ালা আর নেই, সে মারা গেছে, সেই বাড়িটা আমাদের পাড়ার ক্লাবকে দান করে দিয়ে গেছে, সে আমাদের পাড়ার ক্লাবকে দান করে দিয়েছে, ওই বাড়িটা আমাদের পাড়া ভাড়া দিয়ে দিয়েছে, কারখানা ভাড়া দিয়ে দিয়েছে, তো ওখান থেকে যে ইনকাম হচ্ছে সেটা আমার পাড়ার ইনকাম, ক্লাবের ইনকাম, ব্যাপারটা বুঝলি, মানে কোন কোন জায়গা থেকে ক্লাবে টাকা আসছে। আরো অনেক জায়গা হতে পারে, কয়েকটা উদাহরণ বলি। এবার স্যার ক্লাবে কি খরচা হয়, এবার বল ক্লাবে কি খরচা হয়, ভাব যদি আমার পাড়ার ক্লাবে কি খরচা হয়, আমি তো নর্মাল উদাহরণ, পাড়ার ক্লাবে কি খরচা হয়, ওই যে টিভি চলছে, খেলাধুলা হচ্ছে, টিভি চলছে, তো টিভি কিনতে হয়েছে, টিভি কিনতে হয়েছে, তা টিভি কিনতে হচ্ছে, তো টিভিটা ইউজ করছে, তার ডেপ্রিসিয়েশন, তারপর ধর ইলেকট্রিক বিল হচ্ছে, ঠিক আছে, আমি মানলাম ধর ক্লাবে প্রতিদিন ঝাড়ফাট দেওয়ার জন্য মানলাম একজন লোককে রেখেছি, হয়তো কেউ ঝাড় দেয় না, অন্য কোনো যারা ক্লাবের মেম্বার তাদেরকে দিয়ে ঝাড়ফাট দিয়ে দেয়, কিন্তু ধর কোনো একজন লোক রেখেছে, তাকে মাসে কিছু দিতে হয়, হ্যাঁ টাকা করে দিতে হয়, টাকার খরচা হচ্ছে, এরকম বিভিন্ন খরচা হতো, ঠিক আছে তো। মানে মোট কথা ক্লাবে কোন কোন সোর্স থেকে টাকা আসছে আর কোন কোন সোর্স থেকে টাকা বেরোচ্ছে, এটাই হচ্ছে রিসিটস এন্ড পেমেন্ট। তার বলতে মনে রাখবি রিসিটস এন্ড পেমেন্ট মানে কি, একটা তুই ক্লাব দিয়ে ভাববি, ক্লাবে কোন কোন জায়গা থেকে ক্লাবে টাকা ঢুকছে আর কোন কোন জায়গায় ক্লাব টাকাটা খরচা করছে, এটা হচ্ছে রিসিটস এন্ড পেমেন্ট। তো চিন্তা করতে হবে না, কোশ্চেন সব লিখে দেয়, ঠিক আছে। আর কি করতে হয়, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, কি লিখলাম, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। আর কি হয়, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার,
লাস্ট হয় ব্যালেন্স শিট, ব্যাস। এর বাইরে কিছু হয় না। নন প্রফিট অর্গানাইজেশন এই তিনটে কাজই করতে হয়। কি কি করতে হয়? রিসিটস পেমেন্ট করতে হয়, ইনকাম এক্সপেন্স করতে হয়, আর ব্যালেন্স শিট করতে হয়। দেখ হলো, লিখলি তো? এবার দেখ আমি রিসিট পেমেন্টটা লিখছি। কি কি হয় রিসিট পেমেন্টে, কি কি জিনিস আসে? এদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড, ঠিক আছে? ভালো করে শুনবি। দাগটা কেমন হয় দেখ, দাগটা দেখেন। অঙ্ক যেমন করবি তেমন দাগ। দেখলি তো, শুনলি তো, কি লিখলাম দেখেছিস তো, দেখতে পাচ্ছিস তো? বাঁদিকে কি লিখবি জানিস তো? বাঁদিকে লিখবি রিসিটস। বাঁদিকে লিখ রিসিটস। মন দিয়ে শুনবি আর লিখবি, হ্যাঁ? বাঁদিকে লিখবি রিসিটস, ডান দিকে লিখবি কি পেমেন্ট। বাঁদিকে লিখবো রিসিটস আর ডান দিকে লিখবো কি পেমেন্ট। হাতে হাতে কর না, এটা আমি যখন অঙ্ক করবো তখন আমি বলবো, হাতে করে জাস্ট এমনি, নট দু লাইন, দু লাইন লেখার মতো। বাঁদিকে রিসিটস, ডান দিকে পেমেন্ট, লিখেছিস তো? লেখা হলে বলবি কিন্তু, হ্যাঁ? আমি তারপর লিখবো কিন্তু। এই রিসিটস আর পেমেন্ট তোরা দেখতে পাচ্ছি প্রত্যেকে, দেখ প্রত্যেকে দেখতে রিসিটস এন্ড পেমেন্ট। এটা কেমন দেখতে, কার মতন দেখতে রিসিট পেমেন্টটা? লিখে রাখ, তোর বুঝতে সুবিধা হবে। অ্যাজ লাইক, বা বলতে সেম অ্যাজ, লিখতে সেম অ্যাজ, কার মতন দেখতে? সেটা কার মতন দেখতে। এই যে রিসিট পেমেন্ট অ্যাকাউন্টটা কার মতন দেখতে অলরেডি তোকে আলোচনা করলাম, বল এই মাত্র বললাম রিসিট পেমেন্টটা কার মতন। ক্যাশ বুক, মনে রাখবি কিন্তু। রিসিট পেমেন্ট কার মতন? ক্যাশ বুক। কারণ ক্যাশ বুকের বাঁদিকে কি হতো? যত রিসিট বাঁদিকে আসতো আর ডান দিকে কি আসতো? পেমেন্ট আসতো। তাহলে রিসিট পেমেন্টটা কার মতন দেখতে? ঠিক আছে, ক্যাশ বুকের মতন দেখতে। ক্যাশ বুকে সেম অ্যাজ ক্যাশ, মনে থাকবে? তাহলে তুই বুঝতে পারলি ক্যাশ বুকের ডেবিট দিকে কি হয়? স্যার ক্যাশ বুকের ডেবিট দিকে রিসিট আর ডান দিকে পেমেন্ট, ঠিক আছে? তাহলে মনে থাকবে রিসিট পেমেন্ট। এবার দেখ এদিক শোন, শুনছিস তোরা মন দিয়ে? ধর, ধর এখানে ধর রিসিট সাইডে একটা ধর ক্লাব, মন দিয়ে শোন, একটা ক্লাব, ক্লাব যে টাকাটা রিসিভ করে, মানে একটা ক্লাবে দু জায়গা থেকে, মানে একটা ক্লাব কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করতে পারে। বা আরেকটু কথা বলি, তো আমরা তো ক্লাস 11 পড়ছি, সেকেন্ড সেমিস্টার পড়ছি, ফার্স্ট সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম বেসিক অ্যাকাউন্টিংটা। ওখানে বলেছিলাম রিসিটস, রিসিটস কে ক ভাগে ভাগ করা যায় মনে আছে? মনে করার চেষ্টা কর, মনে কর, জাস্ট একটু মনে কর রিসিটস কে ক ভাগে ভাগ করা যায়, কি কি? 5 ভাগ, ঠিক আছে? রিসিটস কে দু ভাগে ভাগ করা যায়, একটা রেভিনিউ রিসিটস আর একটা ক্যাপিটাল রিসিটস, ঠিক আছে তো? বই খাতা খুলতে হয় সারাক্ষণ, বোকা বাক্সের মধ্যে ডুবে থাকলে হয় না, ঠিক আছে? বোকা বাক্সের মধ্যে ডুবে থাকলে হয় না, বই খাতা ঘাটতে হয় এর জন্য, ঠিক আছে তো? রিসিটস কে কভাবে ভাগ করা যায়? রিসিটস কে দু ভাগে ভাগ করা যায়, একটাকে বলে রেভিনিউ রিসিটস আর একটা বলে ক্যাপিটাল রিসিটস, ঠিক আছে? তো এখানে লেখ, একটাকে লেখ রেভিনিউ রিসিটস, ঠিক আছে? সাপোজ ধর রেভিনিউ রিসিটস হয়েছে তোর 10,000 টাকা। মনে করতে ক্ষতি কোথায়, মনে করতে ক্ষতি কোথায়? রেভিনিউ রিসিটস হয়েছে ধর এবছর, রেভিনিউ রিসিটস হয়েছে 10,000 টাকা। আর ধর ক্যাপিটাল রিসিটস, আর ধর ক্যাপিটাল রিসিটস, এগুলো সব পড়েছিলি কিন্তু, মনে করার চেষ্টা কর রেভিনিউ রিসিপ্ট কাকে বলে, ক্যাপিটাল রিসিপ্ট কাকে বলে, উদাহরণ পড়েছিলি কিন্তু। হয়তো এখন জিজ্ঞাসা করলে বলতে পারবি না, ঠিক আছে তো? রেভিনিউ রিসিপ্ট ধর 10,000 টাকা, আর ক্যাপিটাল রিসিপ্ট ধর, ক্যাপিটাল রিসিপ্ট ধর সাপোজ ধর 5,000 টাকা। তাহলে টোটাল কত আসলো, ক্লাবে কত টাকা ঢুকলো? টোটাল ঢুকলো কত? 15,000 টাকা। তাহলে কি বুঝতে পারলি? রিসিপ্ট দু রকম হয়, রেভিনিউ হতে পারে আবার ক্যাপিটাল হতে পারে, রেভিনিউ হতে পারে ক্যাপিটাল হতে পারে, ঠিক আছে তো? তাহলে লিখলাম 10 আর 5 15,000 টাকা ঢুকলে এবার ক্লাব তো খরচা করবে, কি খরচা করলো? পেমেন্ট দু রকমের হয়, পেমেন্ট ক রকমের হয়? দু রকমের হয়, একটা রেভিনিউ পেমেন্ট আর একটা ক্যাপিটাল পেমেন্ট। লেখ একটা রেভিনিউ পেমেন্ট, লেখ রেভিনিউ পেমেন্ট ধর 3,000 টাকা, আর ক্যাপিটাল পেমেন্ট ধর 7,000 টাকা হয়েছে। তাহলে এদিকে টোটাল 15,000 টাকা লেখ। দেখ তুই ভাব, ভালো করে ভাব, প্রত্যেকে ভাবিস কিন্তু। আমার ক্লাবে এবছর 15,000 টাকা এসছে, আর বেরিয়েছে কত টাকা? 3 আর 7 10,000 টাকা বেরিয়েছে। তাহলে ক্লাবে এখনো কত টাকা পড়ে আছে? ক্লাবের ক্যাশ বাক্সে বল, 5,000 টাকা পড়ে আছে, পড়ে আছে 5,000 টাকাটা। কি রে, বুঝতে পারছিস তো প্রত্যেকে? দেখ লাইনের মানে বুঝিস, তাহলে কিন্তু আমার অঙ্ক করাতে সুবিধা হবে, লাইনের মানে গুলো বুঝবে। ক্লাবে টাকা এসছে কত? টোটাল 15,000 এসছে, আর ক্লাব থেকে বেরিয়েছে কত? 10,000 টাকা। তাহলে ক্লাবে এখন পড়ে আছে কত? 5,000 টাকা। এটাকে কি বলে? যে টাকাটা পড়ে থাকে কি বলে? ক্যাশ বুক করছিলি, যে লাস্টে পড়ে থাকতো কি বলতাম? বাই ব্যালেন্স সিডি, মনে পড়ছে? বাই ব্যালেন্স সিডি। এই যে 5,000 টাকা পড়ে আছে এটাকে বললো ব্যালেন্স।
ক্লাবের ক্যাশ বাক্সে 1,00,000 টাকা পড়ে আছে। তাহলে কি লিখবে এটা? বাই ব্যালেন্স সিটিং। ঠিক আছে, বুঝতে পারলি? রিসিভ পেমেন্টটা কি লিখলাম? মোটামুটি বোঝা গেল রিসিভ পেমেন্টটা কি লিখলাম বল? এই বুঝতে পেরেছিস? এত অব্দি ক্লিয়ার হলো? এত অব্দি ক্লিয়ার হলো? তাহলে কি করলাম? প্রথমে কি করতে হয় বললাম, ক্লাবের অ্যাকাউন্টস করতে গেলে সবার প্রথম রিসিভ পেমেন্ট করতে হয়। রিসিভ পেমেন্টটা করলে চিন্তা করতে হবে না তোকে। পরীক্ষা হলে তোকে রিসিভ পেমেন্টটাই দিয়ে দেবে। বলবে আমি তোমাকে রিসিভ পেমেন্ট দিয়ে দিলাম, তুমি ইনকাম এক্সপ্লেন করো। ঠিক আছে? তাহলে দেখ, তাহলে এদিক দেখ, ভালো করে ফোকাস কর, এখানে ফোকাস কর, বারবার করে সবার খাতার দিকে তাকা। রিসিটস বাঁদিকে, রিসিটস কি লিখি? আমাদের কি রিসিটস হয় বল? রিসিটস করা রেভিনিউ আর ক্যাপিটাল দুটো রিসিটস হয়। আর পেমেন্ট করা হবে না দু রকমের, রেভিনিউ পেমেন্ট আর ক্যাপিটাল পেমেন্ট। ঠিক আছে তো? এইবার দেখ, তোকে বলছে তুমি আমাকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করে দাও। লেখ, এই দু লাইন লিখ, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বলছে এটা তুমি করে দাও। দেখ কেমন দাগটা কেমন হবে? ওই একই দাগ একই হবে, কিন্তু লেখাটা একটু আলাদা হবে। এখানে লিখ ডেবিট সাইড আর এখানে লিখ ক্রেডিট সাইড। স্যার কি লিখবো? বাঁদিকে কিচ্ছু না লিখ। তোরা তো এমনি অ্যাকাউন্টস করেছিস তো 11 থেকে, জার্নাল করেছিলি। খরচটা কি হতো? খরচ কোন দিকে লিখতাম? যত খরচ ডেবিট হয় না ক্রেডিট হয়? খরচ কি হয়? খরচ ডেবিট হয় না ক্রেডিট হয়? খরচ ডেবিট হয়। খরচ ডেবিট হয়। খরচ কি হয়? যত রকমের খরচ হয় ডেবিট। যত খরচ হয় নমিনাল অ্যাকাউন্ট পড়েছিলাম, বললাম নমিনাল অ্যাকাউন্ট বলেছেন। যত খরচ ডেবিট হয়। এই দেখ, এই খরচকে কি বলে? খরচকে কি বলে ইংরেজিতে? এক্সপেন্ডিচার বলতে পারি তো? খরচকে এক্সপেন্ডিচার বলতে পারি, তাই ডেবিট দিকে লিখলাম এক্সপেন্ডিচার। ঠিক আছে? আর নমিনাল অ্যাকাউন্ট কি বলেছিলাম বল? যত রকমের খরচ ডেবিট আর যত ইনকাম কি ছিল? ইনকাম ক্রেডিট ছিল না? ইনকাম ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে কি লিখবো? এখানে লিখবো ইনকাম। তাহলে এটা হচ্ছে ফরম্যাটটা বুঝতে পারলি তো? ফরম্যাটটা আমি কিন্তু তোকে ফরম্যাটটা বোঝাচ্ছি। ফরম্যাটটা বুঝতে পারছিস তো? তাহলে তোর পরীক্ষার হলে তোকে কি দিয়ে দেবে? তোর পরীক্ষা হলে তোকে বলবে আমি তোমাকে রিসিট পেমেন্ট দিয়ে দিলাম, তুমি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলে দাও। তাই ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুললি তুই। খুলতে গেলে কি করতে হবে দেখ, বাদিক হচ্ছে ডেবিট দিক আর ডান দিক ক্রেডিট দিক। আমরা কি শিখেছি এতদিন ধরে? অ্যাকাউন্টেন্সি কি শিখেছি? যতটাই শিখেছি অ্যাকাউন্টস কি শিখেছি? মানে যত রকমের খরচ কি হতো? খরচ ডেবিট হতো, আর ইনকাম কি হতো? ক্রেডিট হতো। তাহলে খরচকে ইংরেজিতে কি বলে? এক্সপেন্ডিচার। আর ইনকামকে তো ইনকামই বলে। ঠিক আছে? এবার প্রশ্ন হলো, আর একটা কথা, তোকে পরীক্ষা হলে বারবার বলছি তোকে রিসিট পেমেন্ট দিয়ে দেবে, এটা দেখেই এটা করতে হয়। কি দেখে কি করতে হয়? রিসিট পেমেন্ট দেখে ইনকাম এক্সপেন্ড করতে হয়। তাহলে রিসিট পেমেন্টের দিকে তুই তাকাবি, এটার দিকে তাকিয়ে তুই ইনকাম বেরিয়ে যাবে। দেখ, এখানে ব্যাপারটা ভালো করে শুনবি। এখানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। দেখ, ইনকাম বলতে এখানে কোন ইনকামটা আসে ভালো করে শুনবি? বাই, এখানে কি লিখবো জানিস? শুধুমাত্র রেভিনিউ রিসিটস আসে, আর কিচ্ছু আসে না কিন্তু, আর কিচ্ছু আসে না। দেখ, টাকা পয়সা পরে লিখছি। আমাদের রিসিটস ক রকমের বললাম? দু রকমের, একটা রেভিনিউ রিসিটস আর ক্যাপিটাল রিসিটস। ঠিক আছে? এই ইনকাম বলতে কি বোঝায়? ইনকাম মানে কি জানিস তো? ইনকাম মানে এবছরের ইনকাম। ঠিক আছে? এবছর ইনকাম কত করেছি? এখানে শুধুমাত্র রেভিনিউ রিসিটস আসে, ক্যাপিটাল রিসিটস আসে না। আমি তোকে উদাহরণ দিই, দেখ ব্যাপারটা বুঝ। সাপোজ ধর আমি ধর পড়াচ্ছি। ঠিক আছে? আমি পড়িয়ে যে তোদের থেকে প্রতি মাসে টিউশন ফিস পাচ্ছি, এটাকে বলে রেভিনিউ রিসিটস। আমি তোদেরকে পড়াচ্ছি, পড়িয়ে প্রতি মাসে টিউশন ফিস পাচ্ছি, এটাকে বলে রেভিনিউ রিসিটস। আমি আমার কোচিং সেন্টারটাকে বড় করার জন্য আমি ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন করলাম, এটা রেভিনিউ রিসিটস নয়। এটাকে কি রিসিটস বলে? এটাকে ক্যাপিটাল রিসিটস বলে। বুঝতে পারছি? আগে দেখ, অঙ্ক যদি বুঝিস না, মানে লাইনের মানে বুঝিস না, অঙ্ক কিছু নেই চ্যাপ্টারে, অঙ্ক কিছু নেই, সত্যি অঙ্ক কিছু নেই। আমার কথা কি বলতে পারছিস? সিম্পল, একদম সিম্পল হইতে ভাব। আজকে ধর তুই নর্মালি আমি ধর একটা কোচিং সেন্টার খুলেছি। তা আমি কোচিং সেন্টার খুলে তোদেরকে পড়াচ্ছি, মাস শেষ হবে, তোদের থেকে যে ফিসটা পাচ্ছি, এটা কি, এই ফিসটা প্রতি মাসেই পেতে থাকতে হয় কিনা? যে জিনিসটা বারবার হয় তাকে কি বলে? রেভিনিউ রিসিটস। ধর তোদের থেকে প্রতি মাসে পড়াচ্ছি, তোদের থেকে প্রতি মাসে টাকা আসছে আমার কাছে, তাহলে রিসিট কাকে বলে? আমার ক্যাশ বাক্সে টাকা ঢোকে তাকে তো রিসিট বলে। আমার ক্যাশ বাক্সে বা আমার মানি ব্যাগে যদি টাকা ঢোকে তাকেই তো বলে রিসিট। এবার রিসিট দু রকমের হয়, একটা রেভিনিউ হতে পারে, একটা ক্যাপিটাল হতে পারে। ব্যাংকের থেকে যদি টাকা ধার করি আমার কোচিং সেন্টারকে বড় করার জন্য, তাহলেও তোমার বাড়িতে টাকা আসছে, আমার কোচিং এ টাকা ঢুকছে। আবার তোরা যে টিউশন ফিস দিচ্ছিস তাতেও তোমার টাকা ঢুকছে।
তোরা যে আমাকে টাকাটা দিচ্ছিস সেই টাকাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু ব্যাংকের থেকে যে আমি 10 লাখ টাকা ধার নিলাম সেটা আমাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? তার মানে তোদের থেকে প্রতি মাসে মাসে যে টিউশন ফিস পাচ্ছি এটা যে রেভিনিউ রিসিটস, কিন্তু ব্যাংকের থেকে যে লোন নিলাম ওটা কি ক্যাপিটাল রিসিটস, ওটা কি ক্যাপিটাল রিসিটস। তাহলে ব্যাংকের থেকে যে লোন নিলাম সেই লোনটা আমার কাছে কি লাইবিলিটি, কিন্তু তোদের থেকে টিউশন ফিস পাচ্ছি এটাকে মানে লাইবিলিটি, এটা মানে ইনকাম। ব্যাপারটা বুঝতে পারলি তো? তার মানে ইনকামে কি আসবে, ইনকামে অনলি রেভিনিউ রিসিটস, আর কি। তার মানে ক্যাপিটাল রিসিটস কিন্তু আসে না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে ক্যাপিটাল রিসিটস মনে থাকবে তো। রেভিনিউ রিসিপ্ট, অনলি রেভিনিউ রিসিপ্ট, আর কিছু আসবে না। তো রেভিনিউ রিসিপ্ট কত ছিল বল আমাকে? 10,000। সব পড়িয়েছিলাম, মানে এত ডিটেলসে পড়িয়েছিলাম এই কারণগুলোর জন্য। এবার শোন, রেভিনিউ পেমেন্ট স্যার একটু বোঝান। এই ধর কোচিং সেন্টার চালাচ্ছি, আমার প্রতি মাসে ধর ইলেকট্রিক বিল আসছে, কে রে প্রতি মাসে ইলেকট্রিক বিল আসছে, আমাকে পেপার পেন কিনতে হচ্ছে, ঠিক আছে তো, আমাকে ইন্টারনেট রিচার্জ করতে হচ্ছে, তো এইগুলো তো খরচা হচ্ছে। আমার তো কোচিং এর যে ক্যাশ বাক্স সেখান থেকে টাকাগুলো বের করে খরচা করতে হচ্ছে। তাহলে এটা পেমেন্ট বলতে পারি তো, এটাকে তো পেমেন্ট বলা যায়। কিন্তু কি ধরনের পেমেন্ট, এটা কি রেভিনিউ পেমেন্ট না ক্যাপিটাল পেমেন্ট? উদাহরণ দিচ্ছি, যদি বুঝতে যদি ভুলে যাস, বুঝিয়েছিলাম, যদি ভুলে যাস, এটা রেভিনিউ পেমেন্ট না ক্যাপিটাল পেমেন্ট? রেভিনিউ পেমেন্ট। এবার ধর দেখতে পাচ্ছি আমি একটা বোর্ড কিনেছি, দেখি বোর্ড কিনেছি, এই বোর্ডটা ধর 1 বছর চলবে না, এই বোর্ডটার ওয়ারেন্টি আছে 3 বছর, তাহলে বুঝতে পারছি 3 বছর চলবে, ঠিক আছে। তারপর আরো বেশি দিন চলবে, আরো বেশি দিন চলবে বোর্ড, ঠিক আছে তো। তারপর তাহলে এই বা আমি যে ল্যাপটপে পড়াচ্ছি এই ল্যাপটপটা তো অনেক দিন চলবে। তার মানে এই যে ল্যাপটপ কেনার জন্য যে খরচা করেছি এটা কি খরচ, রেভিনিউ পেমেন্ট নাকি ক্যাপিটাল পেমেন্ট, কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল পেমেন্ট। ক্যাপিটাল পেমেন্ট মনে কর আমরা শিখেছিলাম না, মেশিন কিনেছি, মেশিন কিনলে তার বেনিফিট কতদিন পেতাম, মেশিন কিনলে তার বেনিফিট বলতে আমরা ফিউচার পেতাম। আজকে আমি ল্যাপটপ কিনেছি, ল্যাপটপের বেনিফিট কতদিন পাবো, ফিউচার পাবো। আজকে আমার ক্লাবে একটা টিভি পড়ে আছে, টিভি অনেকদিন আগে কিনেছি, তার মানে কি ক্লাব বছরের পর বছর ধরে তো টিভিটা ইউজ করছে, ক্যারাম বোর্ডে খেলছে, বছরের পর বছর ধরে ক্যারাম বোর্ড ইউজ করে যাচ্ছে। তাহলে বুঝতে পারছিস তো, যে সমস্ত জিনিস বছরের পর বছর ধরে ব্যবহার করতে থাকে তাকেই বলে ক্যাপিটাল পেমেন্ট বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে কি বুঝতে পারলি, ক্যাপিটাল পেমেন্ট কি খরচের মধ্যে পড়ে না, খরচের মধ্যে পড়বে অনলি রেভিনিউ পেমেন্ট। মনে থাকবে তো, মনে থাকবে তো বেশ অবশেষ, এই তো এটা লিখো ট্রু রেভিনিউ পেমেন্ট। রেভিনিউ পেমেন্ট কত ছিল বল আমাকে? 3,000 টাকা। তাহলে তুই ভাব, তোর ক্লাব ইনকাম করে 10,000 টাকা, 3,000 টাকা খরচা করে, তাহলে ক্লাবে বাঁচলো কত টাকা বল, বল না এই। ক্লাব ইনকাম করলো 10,000 টাকা আর খরচা করলো 3,000 টাকা, তাহলে ক্লাবে 7,000 টাকা। 7,000 টাকা কি বলে, এটাকে কি বলে? বলছি, এই যে 7,000 টাকা এটা ক্লাবের কাছে কি, মানে আমি যদি একটু বলি, আমি একটু নর্মাল কথা বলি, ধর তুই ধর একটা ব্যবসা করছিস, তুই ব্যবসা থেকে 10,000 টাকা কামালি আর 3,000 টাকা খরচা হলো, 7,000 টাকা কি হলো তোর লাভ, লাভ হলো। কিন্তু ক্লাবের ক্ষেত্রে প্রফিট বলে, এখানে প্রফিটটাকে চেঞ্জ করা হয়, প্রফিটের নামটা চেঞ্জ করা, প্রফিটই এই 7,000 টাকা হিসাব করলে প্রফিটই হয়, কিন্তু ক্লাব বলে না, ক্লাব এটা বলতেই পারে না ক্লাব প্রফিট করেছে, প্রফিটটার নামটা চেঞ্জ হয়ে যায়, প্রফিটই কিন্তু প্রফিটটা অন্য নামে বলা হয়, সারপ্লাস, উদ্বৃত্ত। বাংলায় বিজনেসে পড়েছিলি উদ্বৃত্ত কাকে বলে, ঠিক আছে। ব্যয়ের তুলনায় আয় বেশি হলে তাকে বলা হয় উদ্বৃত্ত, ঠিক আছে তো। যদি তোর এক্সপেন্সেসের তুলনায় এক্সপেন্ডিচার তুলনায় যদি ইনকাম বেশি হয় তাকে বলা হয় সারপ্লাস। সব বিজনেসের ফার্স্ট চ্যাপ্টার ছিল, ঠিক আছে তো, সারপ্লাস কাকে বলে। তাহলে বুঝলেন, এখানে লেখ টু সারপ্লাস, মনে থাকবে তো কি বললাম? 10,000, 10,000, ঠিক আছে। কি লিখলাম দেখলি, কি লিখলাম দেখতে পারলি, বল কি লিখলাম দেখতে পারলি মোটামুটি ভাবে? তাহলে কি কি আসলো দেখতে পারলি তো ভালো করে। আর তোর পরীক্ষায় যে অঙ্ক করতে দেবে, তোর পরীক্ষায় এটাই করতে দেবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারই করতে দেবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি যখনই করতে দেবে তুই কি বুঝতে পারলি কি আসে, ও স্যার তার মানে ইনকামে আসবে রেভিনিউ আইটেম, আর কিছু আসবে না। আর তোর এক্সপেন্ডে কি আসবে, রেভিনিউ আইটেম। মোট কথা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার কি আসবে, রেভিনিউ আইটেমই আসবে। ক্যাপিটাল আইটেম গুলি মার, আসবেই না ক্যাপিটাল আইটেম এখানে, ঠিক আছে তো, ক্যাপিটালটা আসবেই না। এবার দেখ, আমি যে তোদের পিডিএফ দিয়েছি, পিডিএফ থেকে কিছু কিছু অঙ্ক করাবো, কিছু কিছু অঙ্ক করাবো, আমি বলে দেবো কি কি অঙ্ক করাচ্ছি। যেমন ধর আমার মন চাইছে, দেখ পিডিএফটা খোল, পিডিএফ এর 3 নম্বর অঙ্কটা করাতে মন চাইছে, 3 নম্বর অঙ্কটা।
এই 3 নম্বর অঙ্কটা করাতে মন চাইছে, সব বলবো ডিটেলস, ধরে ধরে বলবো, প্রচুর ধরে ধরে বলবো অঙ্কটা, ঠিক আছে তো? এবং যতবার বুঝতে অসুবিধা ততবার জিজ্ঞাসা করি, ততবার বোঝাবো, ঠিক আছে? যতবার বুঝতে অসুবিধা হবে ততবার জিজ্ঞাসা করবি, ততবার বোঝাবো, কিন্তু মন দিয়ে শুনবি, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবি, এবং বুঝবি কি করে? তুই তোর পাড়ার ক্লাব দিয়ে বুঝবি, খুব ভালো বুঝতে পারবি, বুঝতে পারলি তো? আর এটা কিন্তু না, এই চ্যাপ্টারে যখনই অঙ্কগুলো করবি না, তুই এই সেন্সে অঙ্ক করবি, তুই তোর পাড়ার ক্লাবের, এটা ক্লাবের অঙ্ক। আজকে আমার পাড়ার ক্লাবের অ্যাকাউন্টস কিভাবে করতে হয়, এটা ক্লাবের অ্যাকাউন্টস। এটা এটা কোনো মানে বুঝলেন, এটা কোনো মুদি দোকানের অ্যাকাউন্টস করা হচ্ছে না, এটা কোনো মাছের দোকানের অ্যাকাউন্টস করা হচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু ক্লাবের অ্যাকাউন্টস করা হচ্ছে, ক্লাবের অ্যাকাউন্টস, ক্লাবের অ্যাকাউন্টস কি করে করা? পেজ নাম্বারটা দেখা যাচ্ছে 80 নম্বর পাতা, যা 80 নম্বর পাতা 3 নম্বর অঙ্ক করা হয়, 3 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? শুনবি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবি। আর এই চ্যাপ্টারের পরীক্ষায় বড় কোশ্চেন দেবে না তোর পরীক্ষায়, তোর পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 2 নাম্বার বা 3 নাম্বার দেবে, 5 নাম্বারও দেবে না এই চ্যাপ্টারে, 2 বা 3। আর 2 বা 3 দিলে এই যে এই অঙ্কটা করেছি, এরকম অঙ্কই পরীক্ষায় তুলবে, ছোট ছোট অঙ্ক তুলবে, ছোট ছোট অঙ্ক তুলবে, ভালো করে ক্যালকুলেশন বুঝতে হবে, ক্যালকুলেশন বুঝতে হবে। দেখ কি বলেছে, কোশ্চেনটা পড়ছি, আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম, তোদের যখন জিজ্ঞাসা করলাম, ও তখন বললাম, আমি বললাম বলে একটা ক্লাব কোথা থেকে ইনকাম করে? ও বলেছিল স্যার চাঁদা, ও বলেছিল চাঁদা, চাঁদাকে ইংরেজিতে বলে সাবস্ক্রিপশন, একটা ক্লাবের ইনকামকে সাবস্ক্রিপশন। তা কি লিখেছে ভালো করে পড়বি, কিন্তু মনোযোগ সহকারে পড়বি, বারবার করে পড়বি, বুঝবি, ফোকাস করবি, কেননা তোর পরীক্ষায় মনে কর সাবস্ক্রিপশনই দেবে, সাবস্ক্রিপশন দেবেই দেবে, কিন্তু বারবার করে সাবস্ক্রিপশন ভালো করে ক্লিয়ার করতে হবে। আর এই চ্যাপ্টারের মেন ইম্পর্টেন্ট জিনিস সাবস্ক্রিপশন, আর কিছু নেই, আর কিছু নেই। সাবস্ক্রিপশন যে বুঝে গেছে তাহলে এই চ্যাপ্টার কিছু নেই। দেখ কি লেখা আছে, সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার এন্ডিং 31st December 2024। তার মানে কি বলছে, সাবস্ক্রিপশন রিসিভস ডিউরিং দ্য ইয়ার এন্ডিং 31st December 2024, মানে এই বছর সাবস্ক্রিপশন পাওয়া গেছে, বলছে সাবস্ক্রিপশন, আচ্ছা এই বলেছে ফর 2023, 2024, 2025। যখনই তুই এই চ্যাপ্টারের অঙ্ক করবি না, তুই দেখবি তোকে কোন বছরের অঙ্ক করতে বলেছে। কি বললাম শুনলি তো? খুব মনোযোগ, প্রথম অঙ্ক করছিস ক্লাসে, তাহলে তোকে মনোযোগ সহকারে শুনতে হবে, যে কথাগুলো বলছি প্রতিটা কি টার্ম মনোযোগ সহকারে শুনতে হবে। তোকে কোন বছরের অঙ্ক করতে বলেছে এটা খুব জোর। দেখ সবার প্রথম লাইনে বলেছে তোকে কোন বছর, 2024 সালের অঙ্ক করতে বলেছে। কোন সালের অঙ্ক করতে হবে? 2024 সালে। এই চ্যাপ্টারের একটা স্পেশালিটি বলে দিচ্ছি, তোকে কোন বছর অঙ্ক করতে বলেছে বল, তোকে কোন বছর অঙ্ক করতে বলেছে বল, কোন বছর অঙ্ক করতে বলেছে? 2024 সালে। 2024 সালের আইটেম হলেই নিবি, আর 2024 এর আইটেম না, 2023 এর আইটেম তুই নিবি না। শোন না, কথাটা শোন, আরে কি লেখা আছে বাদ দে, আমার কথাটা শোন, কি লেখা আছে বাদ দে, গুলি মার, আমি তোকে কি বলছি কথাটা শোন। তোকে কোন সালের অঙ্ক করতে বলছে? 2024। 2024 এর আইটেমই নেব। স্যার 2023 এর আইটেম যদি থাকে নেব না। স্যার যদি 2025 এর আইটেম থাকে নেব না। আমি অনলি 2024 এর আইটেম নেব, আর কোনো আইটেম নেব না। তাহলে এখানে কোন কোন বছর আইটেম আছে বল? স্যার 23 আছে, 24 আছে, 25 আছে, তাহলে 23 নেব না, 25 নেব না, 24 নেব। স্যার নেব না মানে মাইনাস। আজকের পর থেকে মনে রাখবি, নেব না মানে মাইনাস। এই চ্যাপ্টার বলছে নেব না মানে মাইনাস, মনে থাকবে তো? নেব না মানে মাইনাস, আর নেব মানে কি তাহলে প্লাস। হয়ে গেল চ্যাপ্টার। এই চ্যাপ্টারে এই একটাই মন্ত্র আমার কাছে, এই চ্যাপ্টারের মন্ত্র আমার কাছে একটাই আছে। তুমি কোন বছর অঙ্ক করছো? স্যার 24। তুমি 24 এর আইটেমই নাও, 23ও নিও না, 25ও নিও না। তুমি যেই বছরের কাজ করো সেই বছরই নেব, অন্য বছর নেব না। তাহলে আমি নেব কোন বছর? বল, 24টা নেব। আচ্ছা এবার দেখ তারপরে কি লিখে, নিচে কি লিখেছে, দেয়ার আর 45 মেম্বার্স। মনে করা মানে বলেছে যে এই ক্লাবে 45টা মেম্বার আছে। কটা মেম্বার আছে? 45। তুই ভাব আজকে আমার পাড়ার ক্লাবে 45, শুনছিস তো? বছরে এক একটা মেম্বার থেকে সাপোজ 500 টাকা করে নেয়, তাহলে আমার ক্লাব কত টাকা কামাতে পারবে বলে? একজনের থেকে 500 টাকা নেয়, তাহলে 45 জন থেকে কত কামাতে পারবে? দেখ বুঝতে পারছিস তো? ভালো করে বুঝবি, টার্ম মানে পয়েন্ট টু পয়েন্ট বুঝবি। আজকে আমার ক্লাবে ধর 45টা মেম্বার আছে, বলছে এক একটা মেম্বারের থেকে আমি কত করে নেব? 500 টাকা করে নেব। তাহলে ক্লাব ম্যাক্সিমাম কত কামাতে পারবে? 45 ইন্টু 500, আমি ক্যালকুলেট করে দেখছি, ঠিক আছে? 45 ইন্টু 500, 22,500। এর বেশি কামাতে পারবে বল? বুঝতে পারলি কি করে?
তো সাপোজ ধর আমি ধর স্টুডেন্ট পড়াই, সাপোজ ধর আমি মানলাম আমি ধর 50টা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট থেকে ধর 1000 টাকা নিই, তাহলে কত কমাতে পারবো? 50,000 টাকা কমাতে পারবো। হ্যাঁ, এবার গল্প আছে। আমি 50টা স্টুডেন্ট পড়ালাম এই মাসে, একজন থেকে মাইনে ধর 1000 টাকা, তাহলে 50,000 টাকা কামাচ্ছি। এবার ধর একটু ঘুরিয়ে যদি কথাটা চেঞ্জ করে দিই, সবাই আমাকে ধর সাপোজ ধর এটা কি মাস? নভেম্বর মাস। ঠিক আছে? তো সবাই তো আমাকে মাইনা টাইম মতন দেবে না। সবাই তো মাইনা টাইম মতন দেবে না। মাইনা পেমেন্ট করে দেরি করবে, বাকি রাখবে। আমার কথাটা বুঝবি ভালো করে। সাপোজ আজ বছর দিয়ে বলি, তাহলে বলতে ধর এবছর ধর আমি 50টা স্টুডেন্ট পড়াচ্ছি, প্রতিটা স্টুডেন্টের মাইনা 1000 টাকা। তাহলে বছরে আমি কত টাকা কামাতে পারবো? 50,000 টাকা করে। তো এই বছর যাদেরকে পড়িয়েছি, এমন হলো 50 জনের মধ্যে 10 জন টাকা বাকি রাখলো। বলল, "স্যার এবছর দিতে পারবো টাকা, অসুবিধা আছে।" ঠিক আছে? পরের বছর দেবে সে। তাহলে কি আমি কতজনের টাকা পেলাম বল? 40 জন টাকা পেলাম। 40 জন টাকা পেলাম। এই 40 জন টাকা পেলাম। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তার মানে আমার কথাটা কিন্তু ভালো করে বোঝ, খুব সুন্দরভাবে বোঝ। আমি তোকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি। তাহলে কি কনসেপ্টটা বুঝতে পারবি। ধর এবছর ধর আমি 50 টা স্টুডেন্ট পড়াচ্ছি, একটা স্টুডেন্টের থেকে মাইনে 1000। তাহলে আমার ইনকাম কত? ইনকাম হচ্ছে 50,000 টাকা। কিন্তু 10 জনের অসুবিধা আছে বলে, "স্যার এবছর মাইনে দিতে পারব না।" তাহলে কত টাকা পেলাম? 40 জন থেকে টাকা পেলাম। তাহলে কত টাকা পেলাম? 40,000 টাকা। এবার আমি তোকে জিজ্ঞাসা করলাম, "বল আমার ইনকাম কতগুলো? 50,000 টাকা ইনকাম নাকি 40,000 টাকা ইনকাম?" বলতে পারবি? এটা বল। পন মানে আমার হ্যাঁ, বল। 40,000 টাকা ইনকাম। ভুল অ্যান্সার দিয়েছিস। ইনকাম হচ্ছে 50,000 টাকা। ইনকাম হচ্ছে 50,000 টাকা। দেখ, আমরা আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্ম যখন শিখেছিলাম, ওখানে একটা কথা বলেছিলাম। দেখো, বেসিক অ্যাকাউন্টিং টার্ম যখন শিখেছিলাম, ওখানে কি বলেছিলাম? ওখানে বলেছিলাম যে খরচা কাকে বলে? পেমেন্ট বলে তাকে খরচা বলে না। আমরা কি বলেছিলাম? বেনিফিট নেওয়াকে খরচ বলে বলেছিলাম। খরচ কাকে বলে? বেনিফিট নেওয়াকে খরচ বলে। ঠিক আছে? তেমনি তেমনি আমি আরেকটা কথা বলেছিলাম, রেভিনিউ কাকে বলে? গুডস বেচলেই তাকে রেভিনিউ বলে। মনে করার চেষ্টা কর। গুডস বেচলেই রেভিনিউ বলে। ক্যাশে বেচেছো বা ধারে বেচেছো ম্যাটার করে না। কি বলেছিলাম? গুডস বেচলেই, তারপর আমি কি বলেছিলাম? স্টুডেন্ট পড়ানো কি? আমি স্টুডেন্ট পড়িয়ে দিলাম মানে আমার ইনকাম হয়ে গেল। সে স্টুডেন্ট টাকা দিক বা না দিক। স্টুডেন্ট টাকা দিক বা না দিক। তাহলে গল্পটা বুঝতে হবে। আমি ৫০ জনকে পড়িয়েছি মানে আমার ইনকাম হয়ে গেল ৫০ জনের টাকা। কিন্তু টাকা পেয়েছি ৪০ জনের থেকে। এটা কি ইনকাম বলে? এটা কি ইনকাম বলে না? আচ্ছা, আচ্ছা শোন, আমি একটা উদাহরণ দিচ্ছি। শোন, মন দিয়ে শোন। ধর ৫০ জনকে আমি পড়িয়েছি। ৳১,০০০ করে মাইনে, ৫০,০০০ টাকা। দেখা গেল এবার যদি আমি ৭০,০০০ টাকা পেলাম। এটা কি করে সম্ভব? ধর নেক্সট ইয়ারে কেউ টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তার মানে ইনকাম কোনটা? ইনকাম হচ্ছে স্টুডেন্ট পড়ানোকে ইনকাম বলে। মনে রাখবি। আজকের পর থেকে মনে রাখবি, স্টুডেন্ট পড়ানোকেই ইনকাম বলা হয়। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি হোয়াট ইস ইনকাম? এখানে দেখ ভালো করে শোন। আমার ক্লাবে ৪৫ জন মেম্বার আছে এবং প্রতিটা মেম্বার থেকে ৳৫০০ করে সাবস্ক্রিপশন। আমার ক্লাবের ইনকাম কত হয়? ২২,০০০। তার বাইরে কিচ্ছু হবে না। ইনকাম ২২,৫০০ হবে। এবার কি বলেছে দেখ, তুই ২২,৫০০ র মধ্যে পেয়েছিস কত দেখেছিস তো? দেখ, কত পেয়েছিস বল? ২৪ সালে কত পেয়েছিস বল? এই দেখ, দেখতে পাচ্ছিস তো? ২১,১০০। তোর ২২,৫০০ টাকা ইনকাম, কিন্তু পেয়েছিস কত? ২১,১০০। কত টাকা পাস তুই? ২২,৫০০ থেকে যদি ২১,১০০ বাদ দিস, তুই ১,৪০০ টাকা পাসনি। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? না ক্লিয়ার হলে আমাকে বলবি কিন্তু কথাটা। কি ক্লিয়ার হয়নি বল? আচ্ছা, আমি আবার, তুই যখন বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি তোকে বলছি। ধর আজকে আমার ক্লাবে কতজন মেম্বার আছে? ৪৫ টা মেম্বার আছে। প্রতিটা মেম্বার থেকে ৳৫০০ পাচ্ছি। মানে ৳৫০০ প্রতিটা মেম্বার থেকে আমি চার্জ করব ৳৫০০ করে। তার মানে ক্লাব কত টাকা ইনকাম করতে পারবে এবছর? ৪৫ ইন্টু ৫০০, ২২,৫০০ ইনকাম করতে পারবে। কিন্তু ক্লাব মেম্বারদের থেকে বলছে, "টাকা দে, টাকা দে।" সবাইকে টাকা চাই, টাকা চাইছে। সব কালেক্ট করলো, টাকাগুলো জোগাড় করে দেখলো যে না, ক্লাব তো এবছর ৳২১,১০০ টাকাই কালেক্ট করতে পেরেছে। ঠিক আছে? কত টাকা কালেক্ট করতে পেরেছে? ২১,১০০। তার মানে ক্লাব তো ২২,৫০০ কালেক্ট করতে পারেনি। ক্লাব কত টাকা এবছর কালেক্ট করতে পারে? বাদ দিয়ে ৳১,৪০০। যেই টাকাটা ক্লাব কালেক্ট করতে পারেনি, আজকে ক্লাব যেই ৳১,৪০০ কালেক্ট করতে পারেনি, আজকে কালেক্ট করতে পারেনি, এটা পরে কালেক্ট করবে। হ্যাঁ কি না? আজকে ধর আমি এবছর ৫০ টা স্টুডেন্ট পড়ালাম। ৪০ জন থেকে মাইনা পেলাম। ১০ জন থেকে মাইনা পাইনি। আজ পাইনি, কাল পাবো। আজ পাইনি, কাল পাবো। তাহলে এটা আমার কাছে কি? অ্যাসেট। অ্যাসেট কি অ্যাসেট না? আজকে আমি টাকা পাইনি, কাল তো পাবো। এটা আমার কাছে কি? অ্যাসেট। বোঝা গেল? এটা আমার কাছে অ্যাসেট। তাহলে দেখ, সুন্দর করে ধরে, ধরে বোঝা যাচ্ছে তো? ব্যাপারটা বুঝবি এবার। এবার দেখ কি করে করব অঙ্কটা। ভালো করে শুনবি। ১৭ নম্বর অঙ্ক, ৩ নম্বর অঙ্ক, তাই তো? লেখ। কি লিখবো জানিস?
কি লিখবো দেখ, শোন, লিখবি, এবার লিখবি সাবস্ক্রিপশন। কতজন মেম্বার ছিল বল দেখি? 45টা মেম্বার, এক একজনের থেকে 500 টাকা করে, তাহলে 45 ইন্টু 500 করলে কত হবে? 22,500 হয়ে গেল। এই লাইন বুঝতে কোনো সমস্যা থাকলে বল যে স্যার বুঝতে পারিনি। এই লাইন বুঝতে অসুবিধা হয়েছে? এই লাইনটা বুঝতে অসুবিধা হয়েছে? ক্লাবে মেম্বার কতজন? 45 জন। এক একজন মেম্বার থেকে ক্লাব 500 টাকা করে চার্জ করবে, তাহলে ক্লাব ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করতে পারবে? 22,500। এরকম কোনো ম্যান্ডেটরি নয় যে 22,500 বছর পেতেই, আমি 22,500 কমও পেতে পারি, বেশিও পেতে পারি, ঠিক আছে? তাহলে 22,500 হচ্ছে আমার এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এটাই এক লাইনে অ্যান্সার হলো, বুঝতে পারলি? এক লাইনে অ্যান্সার হলো। আচ্ছা দেখি আর কি বের করতে বলছে, ওরা কি বের করতে বলছে দেখ। বলেছে, এই দেখ লাস্ট লাইনটা পড়, ক্যালকুলেট হোয়াট অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন উইল বি পোস্টেড ইনকাম অ্যান্ড এক্সপেন্সের অ্যাকাউন্ট। বলছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্টে তুমি কত টাকা দেখাবে। আচ্ছা এটাই বের করতে বলছে। তাহলে ছোট্ট করে টি ফর্মে একটা দাগ কাটবো, টি ফর্মে এই টি ফর্ম, এই টি আর কিছু না, টি ফর্মে কি লিখবো? এখানে অ্যাকাউন্টের নাম লিখবো কি? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এইদিকে লিখবো ক্রেডিট সাইড আর এদিকে লিখবো কি? ডেবিট সাইড। ঠিক আছে, বাদিকে কি লিখতে হয়? বাদিকে লেখ এক্সপেন্ডিচার, এই তো লিখেছিলাম তো কিছুক্ষণ আগে। বাদিকে লিখবো এক্সপেন্ডিচার, ডান দিকে লিখবো কি? ইনকাম। তো বল মিতা, বল দেখি সাবস্ক্রিপশন ক্লাবের কাছে কি খরচ না ইনকাম? ইনকাম। তাহলে ইনকামে লিখবি টাকাটা, তাহলে টাকাটা ইনকামে লিখবি। ইনকামে লেখ বাই সাবস্ক্রিপশন বলে কত টাকা? 22,500 টাকা। ক্লিয়ার হলো? বল, এই ক্লিয়ার করতে পেরেছি? এটা কি করে হলো? এই অঙ্কটা, এই অঙ্কটা দিলে তোর পরীক্ষা কত নাম্বার দিতে পারে? 2 নাম্বার দেবে। তাহলে বুঝতে পারলি কি করতে হবে? এইটুকু অ্যান্সার, ব্যাস এইটুকু অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা নাকি বোঝা গেল না? 2 নাম্বারের জন্য এইটুকু অ্যান্সার। টুকে নে। এটা আরেক ভাবে করাবো, বইতে যেভাবে করেছে সেইভাবে করাবো। এটা কত সোজা হয়ে গেল। যখনই, তো শুনে নে, প্রত্যেককে বলছি, যখনই কোশ্চেনের নাম্বার অফ মেম্বার বলে দেবে না, শুনছিস কোশ্চেনে কি বললাম? যদি কোশ্চেনে মেম্বার সংখ্যা বলে দেয় তুই ডাইরেক্ট গুণ করবি, এটা সবচেয়ে বেশি ইজি হয়। মেম্বার বলে দিবে, এই অঙ্কে মেম্বার বলেছে, কত ইজি হয়ে গেল ব্যাপারটা। মেম্বার বলে দিলে আর এক রকম আছে, আর একটা ট্রিটমেন্ট আছে, আর একটা ট্রিটমেন্ট আছে, আর একটা অর ভাবে, অর। কিন্তু আমি বারবার বলবো এটা সবচেয়ে বেশি ইজি, একদম সিরিয়াসলি বলছি, এটা মারাত্মক ইজি। এটা মেম্বার বলে দিলে খুব ইজি হয়ে যায়। আর একটা বইতে যেভাবে করেছে, বইতে কি করে করেছে দেখ, বইতে কিভাবে করেছে আমি তোকে বলে দিচ্ছি। বইতে লিখেছে কি জানিস তো? তুই কোন, আচ্ছা তুই কোন বছর অঙ্ক করতে বলছিস? কোন বছর অঙ্ক করতে বলছিস? 2024 বল। বই ওই দেখ স্ক্রিনের দিকে তাকা, আমি দেখাচ্ছি, দেখ স্ক্রিনের দিকে তাকিয়ে বল। 2024 সালে তুই কত টাকা পেয়েছিস? 21,100। বইতে এটাই লিখেছে, বইতে লিখেছে কি জানিস তো? সাবস্ক্রিপশন রিসিপ্ট, সাবস্ক্রিপশন রিসিপ্ট 2024 কত? 21,100 লেখ, এটা দেখে দেখে লেখ। কি লিখলাম? আর একটা মেথড, সাবস্ক্রিপশন রিসিপ্ট 2024 তুই কত টাকা চাঁদা পেয়েছিস? 21,100 টাকা। এখন তুই আমাকে প্রশ্ন করতে পারিস, স্যার আপনি 23 সাল নিলেন না কেন, 25 সাল নিলেন না কেন? তোকে কোন বছর অঙ্ক করতে বলেছে বল? তোকে কি 23 সালের অঙ্ক করতে বলেছে? তোকে কি 25 সালের অঙ্ক করতে বলেছে? তোকে কোন সালের অঙ্ক করতে বলেছে? তাহলে তুই 24টাই নিয়ে কর, তুই 23-25 নিবি কেন? তোকে তো 24 বলেছে, তুই 23-25 নিবি কেন? ঠিক আছে, আচ্ছা এটা হলো 21,100। এবার বল, তুই এবছর 21,100 টাকা পেয়েছিস, কিন্তু তোর পাওয়ার কথা কত ছিল বল দেখি? মনে পড়ছে? 22,500 বের করলি তুই। তুই তো 22,500 তোর পাওয়ার কথা, তুই পেয়েছিস 21,100, তাহলে কত টাকা বাকি আছে? ওই 1,400 টাকা। মনে পড়ছে নাকি বুঝতে পারলি? ভালো করে শোন, তোর এবছর পাওয়ার কথা কত ছিল বল? 22,500, তুই পেয়েছিস কত? তুই কত টাকা কম পেয়েছিস? 1,400 টাকা বাকি আছে। এই টাকাটা আজ পাসনি, তবে কাল পাবি। তাহলে কি করতে হবে? 1,400 টাকা নিশ্চয়ই কি করতে হবে বল? 1,400 টাকা নিশ্চয়ই কি করতে হবে বল? যোগ করতে হবে, যোগ করতে হবে। কেন যোগ করলাম 1,400 টাকা? কেন? কারণটা কি? কেন যোগটা কেন করলাম? বাকি আছে, বাকি আছে। যোগ কেন করলাম? বাকি আছে। আর বাকিকে ইংরেজিতে কি বলে? আউটস্ট্যান্ডিং। বাকিকে ইংরেজিতে কি বলে? আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। এবার প্রশ্ন হলো, স্যার বাকি তো বলুন, স্যার কি বাকি? এটা কি বাকি? সাবস্ক্রিপশন বাকি আছে।
লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। বুঝতে পারছি আমি দেখ ধরে ধরে লাইন বাই লাইন বলছি, দেখ এক একটা ওয়ার্ড টু ওয়ার্ড বলছি, মানে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। আচ্ছা কোন বছরের টাকা বাকি আছে? আগের বছরের টাকা বাকি নাকি এবছরের টাকা বাকি? এবছরের টাকা বাকি। তাহলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত লিখবো? 2024। ক্লিয়ার হলো ব্যাপারটা? কি লিখলাম? আচ্ছা কত হলো যোগ করে? 25,500 টাকা। ও সরি, সরি সরি সরি, 22,500 টাকা। শোন, বোঝা গেল? এটাই তোর ইনকাম। তাহলে বুঝতে পারলি? তাহলে তোর কাছে কোনটা বেটার লাগবে তুই সেটাই করবি। তোর কাছে যেটা বেটার লাগবে সেটাই করবি। দুটো মেথড দেখিয়ে দিলাম, দুটো মেথডই দেখিয়ে যেটা বেটার লাগবে সেটা করবি। এবার শোন, এবার শোন। আচ্ছা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 1400 টাকা, এই টাকাটা এই বছর পাওয়ার কথা ছিল, এই বছর পাইনি, কিন্তু টাকাটা পাবে কবে? টাকাটা কবে পাবো? পরের বছর। তাহলে এই 1400 টাকা আমার কাছে, বলেছিলাম কিছুক্ষণ অ্যাসেট, ও বললো অ্যাসেট, একদম ঠিক, এটা আমার কাছে অ্যাসেট। এই 1400 টাকা কিন্তু আমার কাছে অ্যাসেট। এবার দেখ শোন, এটা বলেনি অঙ্কে করতে, আমি করছি। কেন করেছি? কারণ পরবর্তী অঙ্কে বলবে না। ও তোকে বলবে একটা ব্যালেন্স শিট করে দাও, ব্যালেন্স শিট। শুনছিস তো? দেখ এখানে ব্যালেন্স শিট, এখানে লিখলাম একটা ব্যালেন্স শিট, একটা ডাক ছোট্ট টি, বেশি না টি, শুধু টি করলাম ব্যালেন্স শিট। এদিকে লিখলাম লাইবিলিটি, এদিকে লিখলাম অ্যাসেট। ও আচ্ছা পুরো কথা লিখে দিই, তোর তো পড়িস নিয়ে গেলে পুরো কথা লিখ। ব্যালেন্স শিট এখানে লিখ লাইবিলিটিস, বাদিকে হয় লাইবিলিটিস আর ডান দিকে হয় কি অ্যাসেটস। লিখ লিখ লিখ, এটা পড়াইনি করতে পার পারিয়েছি। বাদিকে লিখবো লাইবিলিটিস, ডান দিকে লিখবো অ্যাসেটস, ঠিক আছে তো? আচ্ছা দেখ, শুনছিস তো? প্রত্যেকে কিন্তু আমার স্ক্রিনের দিকে তাকাবি। দেখ ব্যালেন্স শিটে, আচ্ছা ব্যালেন্স শিটের পুরো নাম লিখে দিই, তোরা বলবি স্যার বিএস মানে বুঝতে পারছি না। লিখলাম, দেখ পুরো নাম লিখে দিলাম তোদের কথা মতো, ব্যালেন্স শিট, ঠিক আছে তো? এ দেখ ব্যালেন্স শিটে আমি কি এখানে ডেবিট ক্রেডিট লিখিনি? দেখ ভালো করে শোন, এমন না তোর ভাবিস না স্যার আমি হয়তো ভুলে গেছি লিখতে। না, ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট হয় না, মনে থাকবে তো? এই ভুলটা কোনোদিন করবি না। ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট লিখলে আমাকে কেটে দেবে, পুরো কেটে জিরো বসিয়ে দেবে। ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট হয় না, ঠিক আছে তো? ডেবিট ক্রেডিট কার হয়? অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট হয় না, ঠিক আছে তো? হয়ে গেল। আচ্ছা বল, এটা যে অ্যাসেট, তার মানে কি বললাম? এই 1400 টাকা কয় পাবো স্যার? আপনি নেক্সট ইয়ারে পাবেন। তাহলে এটা আমার অ্যাসেট 1400 টাকা। আচ্ছা এটা কোন বছর ব্যালেন্স শিট করছিস? লিখ ব্যালেন্স শিট, নিচে লিখ অ্যাজ অন, লিখ অ্যাজ অন 31/12/24, লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/24, লিখ নিচে লিখ ব্যালেন্স শিট কোন তারিখে করছি? অ্যাজ অন 31/12/24। লিখেছিস তো? ইয়া প্রত্যেকে লিখেছিস তো? তাহলে বল আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন মানে কি? এই এই বছর 1400 টাকা বাকি আছে, তাহলে এটা তো আমি এই বছর পাবো না, কয় পাবো? নেক্সট ইয়ার পাবো। তাহলে এটা আমার কাছে কি? অ্যাসেট। তাহলে অ্যাসেটে লিখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। এটা আমাকে জিজ্ঞাসা করে আমাকে স্যার কোথায় বসে? কত টাকা? 1400 টাকা। ক্লিয়ার? বল ক্লিয়ার করতে পারলি? বুঝতে পারলি? 1400 টাকা। ডাউট থাকলে জিজ্ঞাসা করবি কিন্তু, হ্যাঁ? ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। আজকের পর যদি ডাউট থাকে তো পরে, যেমন এই ক্লাসটা স্যাটারডে আছে, স্যাটারডে তুই জিজ্ঞাসা করবি, ঠিক আছে তো? কোনো কিছু অসুবিধা হলে আমি কিচ্ছু হোমওয়ার্ক দেবো না। আগামী 2 সপ্তাহে যেটার কোনো হোমওয়ার্ক নেই। 2 সপ্তাহ ধরে তোকে বোঝাবো। তারপর পুরো 4 টে ক্লাস কমপ্লিট হবে, তারপর তোকে হোমওয়ার্কে যাবো, আগে না। আগে তোকে ভালো করে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে। কিন্তু তুই ধর এটা করতে গিয়ে যদি রেখে দিস, যেমন এটা যদি দেখবি এটলিস্ট একটা দুটো অঙ্ক দেখবি যেটা করাচ্ছে কি হচ্ছে, তুই তাহলে পরের দিন এসে কোশ্চেন করতে পারবি। কোশ্চেন করতে পারি কোনো কিছু আটকে গেলে, বা আমি জিজ্ঞাসা করলে তুই বলতে পারবি। এটা মাথায় রাখবি। আচ্ছা এবার দেখ এখানে তোকে বলছি, বল কাকে জিজ্ঞেস করো? তুই বল দেখি, দেখ মানে বল মানে কি, আমি তোকে বলে দিচ্ছি, বোঝাবো ব্যাপারটা, বোঝার চেষ্টা করি, মানে মনের মধ্যে কোশ্চেনটা নিয়ে আয়। এখানে 25 লেখা আছে না? 25 টাকে আমি হাইলাইট করে 25 লেখা আছে, তাই? আমি এবছর 2024-এ দাঁড়িয়েছি, শুনছিস তো? 2024-এর কাজ করছি। ধর আমি 2024 সাল, ধর এটা মনে কর 2024 সাল আমি এবছর পড়াচ্ছি। 2025 সাল মানে কি? পরের বছর। মনে করছি এবার এটা 2024 সাল, 2025 মানে পরের বছর। তাহলে এমন কোন স্টুডেন্ট আছে যে নেক্সট ইয়ারের টাকাটা, নেক্সট ইয়ার মানে পরের বছর যে টাকাটা আমার পাওয়ার কথা, সেই টাকাটা আমাকে এবছর দিয়ে দিচ্ছে। আরে ভাব না, ধর তুই এখন 11-এ পড়ছিস, কোন স্টুডেন্ট ধর আমাকে 12-এর টাকাটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এই টাকাটা আমি কি পেয়েছি? অ্যাডভান্স পেয়েছি। আচ্ছা অ্যাডভান্স পেয়েছি আমি, ধর কোন স্টুডেন্ট থেকে যদি অ্যাডভান্স পাই, এটা আমার কাছে কি? লাইব্রেরি। ক্লিয়ার তো? হ্যাঁ কি না? ক্লিয়ার তো? কোন স্টুডেন্ট থেকে যদি অ্যাডভান্স পাই, এটা আমার কাছে লাইব্রেরি। তার মানে আমি 2024 সালের অঙ্ক করছি, আমি 2025 সালের টাকা পেয়ে গেছি, এটা আমার কাছে কি? অ্যাডভান্স। এটা আমার কাছে কি? লাইব্রেরি।
লাইবিলিটি সাইডে বসবে এটা 25 সালে। এই যে 25 সাল মানে 31/12/24 ব্যালেন্স শিটে বসবে, লাইবিলিটি সাইডে বসবে। কি লিখবো? অ্যাডভান্স সাবস্ক্রিপশন। কোন ডাউট আছে? দেখ না, ডাউট থাকলে বল, মানে এই পয়েন্টগুলো তোকে বোঝাচ্ছি কারণ এইগুলো খুব জরুরি জিনিস, এইগুলো খুব জরুরি জিনিস কিন্তু জানা। অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত টাকা বলেছে বল? টাকাটা 800 টাকা না? বল। ক্লিয়ার টু ক্লিয়ার না, ভালো করে বুঝবি। ক্লিয়ার কি ক্লিয়ার নয় এগুলো প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট বুঝবি, এমন না যে পরের দিন গিয়ে ভুলে গেলি। তুই বাড়ি থেকে দেখতে হবে, ফলো আপ করতে হবে। আমি কেন করিয়ে দিলাম, এই অঙ্কটাই এতগুলো বের করতে বলেনি, আমি তবু কিন্তু বের করে দেখিয়ে দিলাম কোথায় কি হতে পারে। ঠিক আছে? এখানে তোকে এই অঙ্কটার অ্যান্সার কোনটাই নেই, এই অঙ্কটার অ্যান্সার এইটুকু, শুধু এইটাই হচ্ছে অ্যান্সার, এই যে 22 আর কিছু করতে পারে। আমি এক্সট্রা জিনিস করাই দিলাম, এটা কোথায় কি বসে। তাহলে এই অঙ্কটা তোকে আমি কভার আপ করালাম। ঠিক আছে? বুঝতে পারলি তো? এই অঙ্ক তোকে বলছি না বাড়িতে করতে, কিন্তু বাড়িতে দেখবি প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট দেখবি। তোর দেখে বুঝতে যদি অসুবিধা হয়, তুই এক জায়গায় নোট করবি তোর কি বুঝতে অসুবিধা। তুই পরের দিন আমাকে জিজ্ঞাসা করিস, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি, আমার একটু ডাউট হচ্ছে, এটা বলো, আমি বোঝাবো। কিন্তু ওই যে তুই রেখে দিবি, কারণ এর পরবর্তী এক একটা করে অঙ্ক করবো, তারপরে এই প্রথম ক্লাসের কোশ্চেন তুই বুঝতে পারবি না, কারণ প্রথম ক্লাসের উপর বেস করে কিন্তু সেকেন্ড ক্লাসে অঙ্ক হবে, প্রথমের উপর বেস করে সেকেন্ড ক্লাসে যাবে। এবার দেখ 7 নম্বর অঙ্কটা করো। 7 নম্বর অঙ্কটা করো, শুনছিস তো মিতা? দেখ 7 নম্বর অঙ্কটা করাবো। 7 নম্বর, নাম্বার 7। দেখ খুব সুন্দর অঙ্ক দিয়েছি। হ্যাঁ বল। এই অঙ্কটা আমি করে দেবো তো, তোকে চিন্তা নেই, তোকে কিচ্ছু করতে বললে প্রথম 4টে ক্লাস আমি অঙ্ক করাবো ধরে ধরে, তারপর তোকে হোমওয়ার্ক দেবো, কোনো অসুবিধা হবে না। দেখ 7 নম্বর অঙ্কটা শুনছিস তো, মন দিয়ে শুনবি কিন্তু, খুব ভালো অঙ্ক। বলছে ইন 2023-24, মানে আমাকে 23-24 সালে খুব সম্ভবত, হ্যাঁ আমাকে 23-24 অঙ্ক করতে বলেছে। কোন বছর অঙ্ক করতে বলেছে? কোনো দাগ কাটার দরকার নেই, আজকে কোনো দাগ কাটা হবে না, যে জাস্ট অঙ্ক, নর্মাল অঙ্ক, কিছু নেই। এই চ্যাপ্টার অঙ্ক পরীক্ষা দাগ কাটা হবে, 2 নম্বর অঙ্ক দেবে, শর্ট কোশ্চেন দেবে, ঠিক আছে তো? কিন্তু এরকমই শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন ভালো করে ক্লিয়ার কর। ইন 2023-24, 23-24 সালে কি বলেছে? স্যালারি পেড অ্যামাউন্টেড টু রুপিস 1,02,000। শুনলি তো কি লিখেছে? স্যালারি পে করেছিস 1,02,000। আমার প্রশ্ন একটা এক এক করে ছোট ছোট করে কোশ্চেন করছি। স্যালারি পেড করা এটা আমার কাছে কি খরচ, কি খরচ নয় বল? খরচ। এবার আমি যদি বলি, আমি যদি একটু নামটা চেঞ্জ করে দিই, না পেড করাকে খরচ বলে না, আমি বলেছিলাম কি পেমেন্ট করাকে খরচা বলে নাকি বেনিফিট নেওয়াকে খরচা বলে, কি বলেছিলাম? আমরা পড়েছিলাম তো, পেমেন্ট করাকে খরচা বলে নাকি বেনিফিট নেওয়াকে খরচা বলে? বেনিফিট নেওয়াকে। স্যালারি পে করেছে 1,02,000, এমন তো হতেই পারে যে কিছু টাকা বাকি রেখে দিয়েছে। হতে পারে কি হতে পারে না বল? হতে পারে কি হতে পারে না? আমরা পড়েছিলাম মনে কর এক একজন স্টাফ করছে, স্টাফ কাজ করে, প্রতি মাসে মাইনা 5,000 টাকা করে। ওকে আমি 5,000 টাকা করে মাইনা, ওকে 11 মাসের মাইনা দিয়ে 55,000, কিন্তু ওকে দিয়ে 12 মাসের কাজ করেছি, খরচা ক মাসের হবে? 11 মাস লিখবো না 12 মাস লিখবো? 12 মাস। মনে পড়ছে তো? এগুলো বলেছিলাম বেনিফিট নেওয়াকে খরচা বলে। আমি পে করেছি 1,02,000, আমি তো এখন জানিই না কোন টাকা বাকি রেখেছি। বলছে অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ স্যালারি চার্জেবল টু ইনকাম এন্ড, বলছে ইনকাম এন্ড এক্সপেন্সে তুমি স্যালারি কত টাকা দেখাবে, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখ 7 নম্বর অঙ্ক তো, দেখ আমি তোকে সবার প্রথম আমার সঙ্গে সঙ্গে খোল, লেখ ইনকাম এন্ড এক্সপেন্সের অ্যাকাউন্ট খোল, জাস্ট এক লাইনের অঙ্ক। হ্যাঁ এটা বলছে ইনকাম এন্ড এক্সপেন্স, ওরা বলেছে এই স্যালারিটা তুমি ইনকাম এন্ড এক্সপেন্সের কোন দিক বসাবে, এটা জানতে দিয়েছে। লেখ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। কোন বছর অঙ্ক করছিস তুই বলবি স্যার কোন বছর অঙ্ক করছে। এটা হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড। বল দেখি দেবকন্যা, বল দেখি কোন বছর অঙ্ক করতে বলছে। দেখ এই দেখ, ও বললো 23-24, তাই তো? দেখ ফর দ্য ইয়ার এন্ডেড এর মধ্যে 23-24 লেখা যায় না? 23-24 মানে কি? এই দেখ, এই দেখ লিখেছে ফর দ্য ইয়ারে কত লিখেছে? 31-3-24 লেখা আছে। দেখিস ফর দ্য ইয়ার লেখা আছে 31-3-24, ফর দ্য ইয়ার এন্ডেড 31-3-24। দেখ প্রত্যেকে একটা জিনিস নোটিস করবি, আমি অঙ্ক করছি, অঙ্কটার দিকে একটা নোটিস কর, আমি হাইলাইট করছি দুটো হাইলাইটের দিকে নোটিস কর। তুই নোটিস করলি ব্যালেন্স শিটে কি লেখা আছে? দেখ দেখ হাইলাইট করলাম, ব্যালেন্স শিটে কি লেখা আছে? অ্যাজ অন। আর ইনকাম এক্সপেন্সের কি লেখা আছে? ফর দ্য ইয়ার এন্ড। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? এইগুলো মিস করবি না কিন্তু, এইগুলো ভুল করে নাম্বার কাটবে কিন্তু। ব্যালেন্স শিট অ্যাজ অন হয় আর ইনকাম এক্সপেন্স ফর দ্য ইয়ার এন্ড হয়। মনে থাকবে তো কি লিখলাম? দেখলে আমি হাইলাইট করে দিলাম, তোরাও নিশ্চয়ই বক্স করে রাখ, এইগুলো যেন ভুল না হয়, এইগুলো যেন ভুল না হয়, একটু গোল করে রাখ যাতে পরে এগুলো বুঝতে যেন পারিস।
ব্যালেন্স শিটে হয় অ্যাজ অন আর ইনকাম স্টেটমেন্টে হয় ফর দ্য ইয়ার এন্ড, ঠিক আছে তো? এদিকে ডেবিট লিখলাম, এদিকে ক্রেডিট লিখলাম, বাদিকে কি লিখবো? এটা এক্সপেন্ডিচার, এদিকে লিখবো ইনকাম। আচ্ছা বল মিতা, বল দেখি স্যালারি বলেছিল তো, স্যালারি বলতো ইনকাম এক্সপেন্ডিচার কোন দিক আসে, কি মনে হয়? যদি বুঝতে না পারিস আমি তোকে বলেছি স্যালারি মানে, স্যালারি না, এই যে এখানে স্যালারি মানে বুঝলিস তো? এই স্যালারি মানে কি, ক্লাব পাবে না দেবে? বল, ক্লাব দেবে, তাহলে ক্লাব দিলে ক্লাবের কাছে ইনকাম না খরচ? আরে ভাবনা চিন্তা কিছু নর্মাল ব্যাপার, ক্লাব দেবে না, এখানে ক্লাবের অঙ্ক। তাহলে খরচা ডেবিটে লিখবো টু স্যালারি, লেখ ডেবিট দিকে লেখ টু স্যালারি, শুধু টু স্যালারি, টাকা পয়সা পরে, টাকা পয়সার গল্প পরে হবে, ঠিক আছে তো? জাস্ট তুই লেখ টু স্যালারি। দেখিস টু স্যালারি লিখলাম তো। এবার দেখ প্রত্যেকে শুনেছিস তোরা তাহলে? স্যালারি ক্লাব কত টাকা দিয়েছে, কত টাকা ক্লাব কত টাকা দিয়েছে? বল, ক্লাব কত টাকা দিয়েছে স্যালারি? আরে বল, আমি ভুল হলে ধরে বুঝাবো ভুল হলে। হ্যাঁ হ্যাঁ, আরে তোরা, আমি বললাম ক্লাব কত টাকা স্যালারি দিয়েছে, বল 1,00,000। একদম ঠিক, একদম ঠিক, ক্লাব স্যালারি 1,02,000 টাকা দিয়েছে। আরে লিখেই তো দিয়েছে স্যালারি পেড, ক্লাব কত টাকা স্যালারি পে করেছে, 1,02,000 টাকা। কি সব বলছি 6,000 12,000, এগুলো কিছু না। আমি অত যাইনি, আমি অত যাইনি, ক্লাব 1,02,000 টাকা পেমেন্ট করেছে, আমি কিছুক্ষণ আগেই বললাম। আরে বোঝ, জিনিসগুলো বোঝ। ক্লাব কত টাকা স্যালারি দিয়ে 1,02,000, এই যে এখানে লিখলাম দেখ, বাইরে 1,02,000 টাকা বাইরে লিখ, ঠিক আছে? 1,02,000 টাকা লিখেছিস বাইরে, 1,02,000 টাকা। এই যে বলেছে বলো স্যালারি বাবদ ক্লাবের কত টাকা খরচ হয়েছে, এই 1,02,000 ক্লাব তার ক্যাশ বাক্স থেকে 1,02,000 বের করে দিয়েছে। দেখা গেল ক্লাবের তো আরো টাকা দিতে হতে পারে, মানে ক্লাব 1,02,000 ছোট ধর, ক্লাবের হিসাব করে দেখা গেল এই বছর আমার স্যালারি হয়েছে 1,50,000, ক্লাব দিচ্ছে 1,02,000, কত টাকা বাকি রেখেছে? 48 বাকি রেখেছে, ওটাও তো খরচের মধ্যে পড়বে। তোকে দেখতে হবে, এবার নোট করতে হবে কি বলেছে এখানে। কি প্রিপেড স্যালারি ডেটটা না ভালো করে দেখবি, প্রত্যেকে না ডেট দেখবি। তোর যদি বুঝতে অসুবিধা হয়, ভালো করে বোঝাচ্ছি দেখ, আমাকে কোন বছরের অঙ্ক করতে হবে, ডেটটা কি বলে, কোন বছরের অঙ্ক? 31/3/24, আমাকে 31, যখনই তোকে বলবো না আমাকে কোন বছর অঙ্ক করতে বলছি, কি দেখে বলবি? এই ফর দা ইয়ার এন্ডেড দেখে বলবি কোন বছর অঙ্ক, ঠিক আছে? আমাকে কোন বছর অঙ্ক করতে বলছে? 31/3/24 অঙ্ক করতে বলেছে। তাহলে যে বছরের অঙ্ক করতে বলেছে সেটা নেব, এটা নেব স্যার, আপনি এটা নেবেন। আবার আচ্ছা এখানে তো 31/3, আমাকে 31/3/24 অঙ্ক করতে বলে, তাই তো? 31/3/24 অঙ্ক করতে বলছে, আমাকে 31/3/24 আইটেমই নেবো, মানে 24 সালের আইটেমই নেবো, 25 আইটেমও নেবো না, আবার 23 আইটেমও নেবো। এবার দেখ প্রিপেড স্যালারি, খুব মনোযোগ সহকারে শুনবি। প্রিপেড মানে, প্রিপেড মানে কি? প্রিপেড আগে আগে পেমেন্ট করে দাও, আগে পেমেন্ট করা মানে, আরো একটু এক্সপ্লেন করছি। আগে পেমেন্ট করা মানে কি? দশ স্যালারি, আমার ক্লাবে যে সমস্ত স্টাফরা কাজ করে, ক্লাবে যে সমস্ত স্টাফ কাজ করে, ওদেরকে আমি আগে স্যালারি পেমেন্ট করেছি, মানে ও স্যার পরের বছরের টাকা, মানে যেই টাকাটা ওদের 25 সালে দেওয়ার কথা সেই টাকাটা ওদের কবে দিয়ে দিয়েছি? 24 দিয়ে দিয়েছি। তাহলে কোন বছরের টাকা 24 দিয়েছি? বল বল বল, 25 সালের টাকা, 25 টাকা 24 দিয়েছি। টাকাটা কোন বছরের? 25 টাকা, তো 25 যাবে, 25 খরচ, গল্পটা বোঝ। 25 টাকা 24 দিয়েছি, তাহলে স্যালারিটা কোন বছরের স্যালারি 24 দিয়েছি? 25 টাকাটা দিয়েছি, তাহলে খরচ 25 হবে এই বছর খরচ। আবার বলছি শোন, বুঝতে পারছিস? ভালো করে বুঝবি, কিন্তু দেখ আমি একটা জিনিস হয়তো হয়তো অনেকে তাড়াতাড়ি বুঝিয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না, বোর লাগতে পারে, কিন্তু আমি ধরে ধরে বোঝাবো, ঠিক আছে তো? শোন, প্রথমে লিখে প্রিপেড স্যালারি 31/3/23, শুনছিস তো? প্রিপেড স্যালারি 31/3/23, তাহলে 31/3/23 ঠিক আছে, আজকে আমার ক্লাব 31/3/23 ও স্যালারি অ্যাডভান্স করেছে ওর স্টাফকে। 31/3/23 কোন বছরের টাকা অ্যাডভান্স করেছে? বুঝতে পারলি? আবার বলছি, বুঝতে পারলি? শোন, এখানে বললাম প্রিপেড স্যালারি অ্যাজ অন 31/3/23, প্রিপেড স্যালারি অ্যাজ অন 31/3/23,
31/3/23 আজকে আমার পাড়ার ক্লাব 31/3/23 আজকে আমার পাড়ার ক্লাব তার স্টাফদের স্যালারি অ্যাডভান্স করেছে। 23 অ্যাডভান্স করেছে কোন বছরের টাকা? আরে ভাই 24 টাকা। 25 কি করে? 23 সালে অ্যাডভান্স করেছে কোন বছরের টাকা? 24 টাকা। তাহলে 24 টাকা। আমি বারবার কি বলেছি? তুই কোন বছর অঙ্ক করছিস? তুই 23 অঙ্ক করছিস নাকি 24 করছিস না 25 করছিস? তুই কোন বছর? তুই 24 নিবি। তাহলে বল এই 12,000 টাকা বুঝে বলবি কিন্তু এই 12,000 টাকা তো নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? তুই বললি নেওয়া উচিত নয়, তুই বললি নেওয়া উচিত, তুই বললি নেওয়া উচিত না, আমি বলছি এটা নিলাম। আবার শোন তাহলে আবার শোন, তুই শুনিসনি ভালো করে, শুনিসনি, মনোযোগ সহকারে যদি শুনিস তাহলে তুই বলবি হ্যাঁ স্যার নেওয়া উচিত। আবার বলছি 31/3/23 আজকে আমার পাড়ার ক্লাব 31/3/23 আমি তো লিখে লিখে দেখাই দাঁড়া বুঝেছি গল্প বুঝে গেছে। শোন এটা হচ্ছে ধর 1/4/23 থেকে ধর 31/3/24 আমাকে এই বছরের অঙ্ক করতে হচ্ছে। এই বছর অঙ্ক করতে বলছে। ওখানে ওরা কি লিখেছিল দেখ প্রিপেড স্যালারিটা কত লিখেছিল প্রথম ডেটটা 31/3/23। তাহলে 31/3/23 মানে কোনটা? 1/4/22 থেকে 31/3/23 এই তারিখে এই যে এই তারিখে ক্লাব অ্যাডভান্স করেছে, এখানে ক্লাব অ্যাডভান্স করেছে, এখানে এই তারিখে ক্লাব অ্যাডভান্স করেছে কোন বছরের টাকাটা? এই বছরের টাকাটা এই বছর অ্যাডভান্স করেছে। আরে এই বছর নেব না, এই বছর তো নেব। ও তোকে তো এই বছর অঙ্ক করতে বলছে। আমার কথাটা বুঝতে পারলি? গল্পটা বুঝতে পারলি নাকি বুঝিসনি বল? কে রে? না বুঝতে পারলে বলবি কিন্তু এইটাই কিন্তু মেন ব্যাপার এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের ব্যাপারগুলো কিন্তু এটাই, আর কিছু নেই কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে। কোনো হ্যাং হওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। আমি অনেক ধরে ধরে বলছি, পার্ট বাই পার্ট বলছি, ঠিক আছে তো? তার মানে কি করো কথা বলিস না, তার মানে কি এটা নেব, নেব মানে প্লাস। এবার দেখ প্রিপেড স্যালারি 31/3/24 শোন এদিক থাকে 31/3/24 এই বছরে যেই টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা তুই এই বছর পেয়ে গেছিস। তা কোন বছরের টাকা পেয়েছিস? এই যে এই বছর দেখ আমি ছবি এঁকে দেখ এই বছরের টাকাটা এই বছরে পেয়েছিস। তাহলে কি এইটা কি নেওয়া উচিত? না, এটা নেওয়া উচিত না। কেন? এটা পরের বছরে নেওয়া উচিত। তাহলে তোকে দেখতে হবে কোন বছরের টাকা, টাকাটা কোন বছরের। যেমন এই বছরের টাকাটা এই বছরে যেই টাকাটা পাওয়ার কথা ছিল সেটা এই বছরে পেয়ে গেছিল। গল্পটা বুঝতে পারছিস তো? তোকে বুঝতে হবে ব্যাপারগুলো। ঠিক আচ্ছা আচ্ছা এক মিনিট এটা করে নি অঙ্কটা তারপর দেখ। তাহলে এটা কি করব? এটা নেব না। আচ্ছা দেখ আমি আবার বলছি এই দুটো এই মাইনাসটা বুঝতে পারলি? তোকে যখনই অঙ্ক করবি না, তুই যখনই অঙ্ক করবি দেখবি কোন বছরের টাকা। এই বছরের টাকা কি এই বছরের টাকাটা। তো 31/3/23 31/3/23 এটা কিন্তু এবছরের টাকা। কি করে বুঝলাম? 31/3/23 তুই অ্যাডভান্স পেয়েছিলি, তাহলে 31/3/23 তুই কোন বছরের টাকা অ্যাডভান্স পাবি? 24 টাকা, তুই 24 টাই করবো। আবার 31/3/24 তুই অ্যাডভান্স পেয়েছিস কোন বছরের টাকা? স্যার পরের বছরের টাকা। এটা কি নিবি? তুই বললি এটা নিবি। স্যার পরের বছরের টাকা কেন না? বলতে পারলি ব্যাপারটা? নেক্সট এইবার দেখ প্রিপেডে অনেকে মানে অনেকে ঘাবড়ে যায়, প্রিপেডটা নিয়ে একটু ঘাবড়ে যায়। আর ঘাবড়াবি না, আজকের পর দিয়ে আস্তে আস্তে তুই বুঝিয়ে যাবে, কোনো ঘাবড়াবি না। এবার দেখ আউটস্ট্যান্ডিং স্যালারি মানে কি? আউটস্ট্যান্ডিং মানে কি বলেছিলাম? বাকি। এটা বলেছে বাকিটা কবে আছে, স্যালারি বাকি আছে কবে? বল স্যালারি বাকি কবে আছে, ডেট কি দেখছি? কোন বছরের টাকা বাকি আছে? কোন বছরের টাকা বাকি? স্যার আগের বছরের বাকি। কেন কেন নেবো আগের বছরের বাকি? নেবো না, এটা নেবো না মানে বাদ। আর এই বছরে কত বাকি আছে? 31/3/24 এবছর 7,500 বাকি। এটা নেবো কি নেবো না? তাই তুই বুঝলি যে এই বছর ভালো করে শোন, এই বছরটা ফোকাস কর। সভ্য শেষ। এই যে ছিল 1,02,000 এর সাথে এগুলো যোগ বিয়োগ শেষে। এরকম অঙ্ক পরীক্ষায় আগের বছর অনেক স্কুলে দিয়েছিল, কলেজ কি বলছে অনেক স্কুলে দিয়েছিল এরকম 3 নাম্বার দিয়ে দিয়েছিল, কিন্তু অনেক স্কুলে দিয়েছিল। ভালো করে দেখবি এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, একদম এরকম অঙ্ক পরীক্ষায় আসবে। ঠিক আছে তো? আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। চল এই অঙ্কটা করছি আমি, চল আরম্ভ কর। স্যার লিখলাম 1,02,000। দেখ প্রথমে একটা করে আইটেম দেখ কি লেখা ছিল বল, দেখে দেখে লিখবি।
প্রিপেড স্যালারি অ্যাজ অন 31/3/23 12,000 টাকা যোগ, দেখে টুকে দে, লেখ প্রিপেড স্যালারি অ্যাজ অন কত ছিল 31/3/23 12,000 টাকা। তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল না বল? তুই বুঝতে পারছিস কিছু একটু অসুবিধা হচ্ছিল, দেখ সবসময় কিনা সবকিছু মুখস্থ বিদ্যায় চলে না, সমস্ত কিছু মুখস্থ বিদ্যায় চলে না, কিছু জিনিস বোঝার ব্যাপার থাকে। ব্যাপারটা বুঝতে পারলি তো? তুই যে এই 31/3/23 তুই ভাবছিলি কি আমি 31/3/24 করে 24 আইটেমই নেব, ওখানে ফেসে গেলি। লাইনের মানেটা বুঝতে হবে। হিসাব করে না আমি শুনতো করে নি আচ্ছা দেখ শোন, 12,000 হলো, তারপর তার কি লিখেছিল, তারপর কি ছিল বল, মাইনাস। দেখ প্রত্যেককে বলছি ভালো করে বুঝিস কিন্তু, কারণ এই আইটেম এই কিছুদিন আগে আমি ফার্স্ট সেমিস্টারে মানে বিকম ফার্স্ট সেমিস্টার শেষ করলাম, পুরো 1 মাস ধরে করালাম এই চ্যাপ্টারটা, 1 মাস পুরো পাকা 1 মাস না, দুর্গাপুজোর আগে থেকে স্টার্ট করেছি, শেষ করলাম আগের দিন, মানে ধর পুরো ধর মোটামুটি ধর পুরো অক্টোবর মাস, পুরো হ্যাঁ অক্টোবর মাস ওইদিকে মানে এই 1.5 মাসের মতন করেছি চ্যাপ্টারটা, পুরো বিকমেও আছে চ্যাপ্টারটা, কলেজেও আছে এই চ্যাপ্টারটা, খুব সুন্দর চ্যাপ্টার, কিন্তু বুঝার চ্যাপ্টার, সত্যি কথা বলছি পুরো বুঝার চ্যাপ্টার, পুরো বুঝতে হবে তোকে, রাট্টা মারলে চলবে না, কিন্তু পুরো বোঝার ব্যাপার। প্রিপেড স্যালারি অ্যাজ অন তবে 31/3/24 বল কত টাকা ছিল 31/3/24 দেখতে পাচ্ছিস 6,000 টাকা মাইনাস, ঠিক আছে। এবার দেখ তারপর কি ছিল, আউটস্ট্যান্ডিং স্যালারি, দেখ কি লেখা ছিল, আউটস্ট্যান্ডিং স্যালারি কত ছিল, দেখ লেখাই ছিল, দেখে করবি, মাইনাস করবি আউটস্ট্যান্ডিং স্যালারি 9,000 টাকা, দেখ আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাজ অন 31/3/23 9,000। বাড়িতে গিয়ে আজকে 2টো বা 3টে যে কটা অঙ্ক করাবো না, দেখিস, জাস্ট ওইটুকুই দেখিস, আজকে দেখে নিস কিন্তু, স্কুল গেলেও খাতা নিয়ে গেলে স্কুলেও অ্যাটলিস্ট দেখে নিস, মানে বসে, কারণটা কি বলতো, না দেখলে তুই ভুলে যাবি, তুই না দেখলে ভুলে যাবি কিন্তু, এটা বলে দিলাম, মানে নাহলে সে তোকে আবার প্রথম দিয়ে শিখতে হবে, আবার শিখতে হবে প্রথম। আচ্ছা আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাজ অন 31/3/24 কত টাকা ছিল বল এখানে টাকাটা, 7,500 টাকা, শেষ। 1,02,000 আর 12 1,14,000, 1,14,000 থেকে 15 বাদ দিলে তোর 99, 99 আর 7 কত হচ্ছে 99, 7,500, 1,06,500 কত হলো 1,06,500, শেষ, এটাই ছিল। বল বুঝেছিস অঙ্কটা, বল বুঝতে পেরেছি অঙ্কটা কিরে, এই অঙ্কটা ছিল, অঙ্কটা এরকম, ঠিক আছে তো, এরকম অঙ্ক তোর পরীক্ষায় অ্যাডজাস্টমেন্ট থাকে, আচ্ছা দেখ এটার ব্যালেন্স শিট বলছে, তুমি আমাকে ব্যালেন্স শিট করে দাও তো মুখে, বলে ব্যালেন্স শিট করে দিচ্ছি। বলছি ব্যালেন্স শিট বলেনি করতে, আমি করছি, লেখ ব্যালেন্স শিট, লেখ ব্যালেন্স শিট, এত কোন বছরে করবো 31/3/24, এদিকে লাইবিলিটি এদিকে অ্যাসেটস, এল আর এ লিখলাম, দেখেছি এল আর। আচ্ছা বল দেখি, দেবকন্যা আউটস্ট্যান্ডিং স্যালারি, নর্মাল কথা বল, নর্মাল কোশ্চেন করছি, তুই তোর পরীক্ষা নর্মাল, একদম নর্মাল কোশ্চেন, আউটস্ট্যান্ডিং স্যালারি কোম্পানির কাছে কি অ্যাসেট না লাইবিলিটি, তুই দুটোই বলে দিলাম, হ্যাঁ বল, জিজ্ঞাসা করছি যে মানে বুঝে বলবি, আর তুই কারণটাও বলতে পারিস, কোনো সমস্যা নেই। আউটস্ট্যান্ডিং স্যালারি তো মানে ক্লাবের কাছে অ্যাসেট না লাইবিলিটি, বল লাইবিলিটি, তাহলে অ্যাসেট কেন বললি, কি হিসাবে বললি, দাঁড়া কি হিসাবে বললি, এই হিসাবে বললি কি, আগের অঙ্কটা আউটস্ট্যান্ডিং অ্যাসেটে লেখা ছিল না, আমি তাহলে লজিকটা বোঝাবো, না না যদি কোশ্চেন থাকে এরকম মনের মধ্যে কোশ্চেন আছে আমাকে বলবি, আমি লজিক বোঝাবো। আউটস্ট্যান্ডিং মানে কিন্তু, দেখ আমার কথা শুনবি কিন্তু, এই যে আগের অঙ্কটা আউটস্ট্যান্ডিং অ্যাসেটে লেখা আছে মানে এখন আউটস্ট্যান্ডিং অ্যাসেট, এরকম কোনো মানে নেই, আউটস্ট্যান্ডিং মানে বাকি তোমার অ্যাসেটেরও হতে পারে বা লাইবিলিটিরও হতে পারে। আগের অঙ্কটা কিসের বাকি ছিল, ইনকাম বাকি ছিল, ইনকাম বাকি অ্যাসেট আর খরচ বাকি লাইবিলিটি। তো এখানে এই কোশ্চেনটা যে স্যালারি বাকি, স্যালারিটা কি আমাদের কাছে কি খরচ,
খরচ বাকি হলে তাকে লাইবিলিটি বলে। আমি কেন বলছি, আমি জিজ্ঞাসা করলাম না, তুমি লজিক বোঝো কেন স্টুডেন্ট ভুল বলে? স্টুডেন্ট পুরো মুখস্থ করে, বহু স্টুডেন্ট বহু বছর ধরে পড়াচ্ছে, মুখস্থ করে। আউটস্ট্যান্ডিং মানে ওরা বলে লাইবিলিটি, অনেকে বলে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না। আউটস্ট্যান্ডিং মানে কেউ যদি বলে আমাকে লাইবিলিটি, বা কেউ যদি বলে আমাকে অ্যাসেট, আমি তাকে বলি তুই চুপচাপ বস, চুপচাপ বস। আউটস্ট্যান্ডিং মানে বাকি, না অ্যাসেট না লাইবিলিটি। তোকে দেখতে হবে কার আউটস্ট্যান্ডিং, কিসের আউটস্ট্যান্ডিং, এটা ম্যাটার করে। এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি বলে, স্যালারি আমাদের খরচ, খরচ বাকি হলে তাকে লাইবিলিটি বলে। খরচ বাকিকে লাইবিলিটি বলে, এটা লাইবিলিটি সাইডে লেখ, লাইবিলিটি সাইডে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি বলে। বল কোয়েল বল, টাকাটা কত লিখবো? কোনো অসুবিধা নেই, বুঝিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। বল আউটস্ট্যান্ডিং স্যালারি কত হবে? দেখি বল, দেখি কত হবে। আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা লেখা হয়েছে বল, দেখে বল কোন টাকাটা হতে পারে। ব্যালেন্স শিটে ৭,৫০০, তুই ৯ বলতে যাচ্ছিলি? দেখ ৯,০০০ টাকাটা কোন সালে ছিল? ৩১/৩/২৩। তুই কোন বছর ব্যালেন্স শিট করছিস? ৩১/৩/২৩ না ৩১/৩/২৪? সিম্পল ব্যাপার, তো ২৪,০০০ টাকা নিবি, ৭,৫০০ টাকা। বল বোঝা গেল কি বোঝা গেল? বল বোঝা গেল কি বোঝা গেল? বুঝেছিস? এবার দেখ এখানে, তাহলে বল দেখি, তুই বল দেখি, প্রিপেড স্যালারি আমাদের অ্যাসেট না লাইবিলিটি? বল প্রিপেড স্যালারি অ্যাসেট না লাইবিলিটি? বুঝে বলবি, বুঝে বলবি, তাহলে তুই পরবর্তী অঙ্ক শিখতে পারবি। অ্যাসেট, প্রিপেড মানে আগে পেমেন্ট করেছি, আগে পেমেন্ট করেছি, আগে পেমেন্ট করাকে কি বলা হয়? অ্যাসেট। তো প্রিপেড স্যালারি আমাদের কাছে অ্যাসেট। আচ্ছা কোন টাকাটা লিখবো বলতো? প্রিপেড স্যালারি অ্যাসেট সাইডে কোন টাকাটা লিখবো বল, কোন টাকা লিখবো? হ্যাঁ, হ্যাঁ, ১২,০০০ টাকা, তাই তো? এটা একটু ভুল বলে দিলি, এটা একটু ভুল বলে দিলি, ৬,০০০ টাকা। আরে ১২ না হলে ৬ দেখ না। এই দেখ এখানে কি প্রিপেড স্যালারি ৩১/৩/২৪, ৩১/৩/২৪ প্রিপেড কত আছে? ৬,০০০, তাই ৬,০০০ টাকা লিখ। ব্যাস, এটা বোঝানোর দরকার ছিল, কোথায় বসবে। মানে কি বলতো, ব্যাপারগুলো না তুই যত বুঝে করবি না, তোর খুব সুবিধা হবে, অঙ্ক খুব সুবিধা, বুঝতে পারবি। অনেক অঙ্ক তো, অনেক কম অঙ্ক করলেও তোর কাজ হয়, তুই বুঝে করিস। কারণ আমি দেখেছি চ্যাপ্টারে এমন কিছু অঙ্ক নেই, আমি যে অঙ্ক করেছি, কিন্তু কেউ যদি বুঝে করে তাহলে খুব কম অঙ্ক করলে হয়ে যাবে। কিন্তু কেউ মুখস্থ করলে হবে না, খুব সমস্যা হবে মুখস্থ করলে। ঠিক আছে, স্কুল যাবি যখন আজকে চলে যা। দেখ এত অবধি দেখ মোটামুটি হয়ে গেল। আমি আচ্ছা এই চ্যাপ্টার যখন আমার স্যাটারডে করানো হবে, হ্যাঁ বল। না এই চ্যাপ্টার যখন আপাতত স্যাটারডে করানো হবে, তার আগে কিন্তু কটা অঙ্ক আছে? দুটো। এই দুটো অঙ্ক দেখে আসবি, বাইরে ভালো করে দেখে আসিস, ঠিক আছে? বাইরে ভালো করে দেখে আসিস, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করিস, স্যার এই পয়েন্ট আমার বুঝতে অসুবিধা, আমি বোঝাবো সেই পয়েন্ট ধরে বোঝাবে।